লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন পড়াতে গিয়ে আমরা বলেছিলাম যে দুটো কথা, যে লার্নিং অ্যাকচুয়ালি কী জিনিস আর অ্যাকুইজিশন অ্যাকচুয়ালি কী জিনিস। লার্নিং মানে হচ্ছে যেটা আমরা শিখি সিস্টেম্যাটিক্যালি ওয়েতে, আর অ্যাকুইজিশন হচ্ছে যেটা আমরা ন্যাচারাল ওয়েতে আমাদের ভেতরে চলে আসে, সেটা হচ্ছে অ্যাকুইজিশন। ওকে, আচ্ছা, তাহলে একটা হলো লার্নিং আর একটা হচ্ছে অ্যাকুইজিশন। আচ্ছা, এখন এই বিষয়টা বোঝাতে গিয়ে দুটো কথা বলেছিলাম, যে লার্নিং মানে যেটা সেটা আমাদের কনসাস বা চেতন বা একদম পুরো সচেতনভাবে হবে, আর যেটা আমাদের অ্যাকুইজিশন সেটা আমরা না চাইলেও অটোমেটিক্যালি শিখে যাব। তার প্রকৃষ্ট উদাহরণ দিই, যারা ধরেন পাগল হয়, পাগল ইন দ্য সেন্স যাদের আইকিউ কম থাকে, তো তারাও কিন্তু ভাষা শেখে, শেখে না? শেখে তো। তাহলে তারা কিন্তু কোনো সিস্টেম্যাটিক্যালি ওয়েতে বা অর্গানাইজড ওয়েতে শেখে না, তাহলে আনকনসিয়াস ওয়েতে তারা কিন্তু শিখছে। বেড়া বোঝা গেল সেটা? এই দুটো টার্ম, কনসাস অ্যান্ড আনকনসাস, দিস টু টার্মস আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর পেডাগোগি পার্ট। ওকে, কনসাস অ্যান্ড আনকনসাস, এগুলো স্যার ম্যাডাম অবশ্যই আলোচনা করবেন, ম্যাডাম বা পরে স্যার যে আসুক না কেন, ঠিক আছে, পেডাগোগির। তো তিনি আলোচনা করবেন কনসাস, আনকনসাস, সাবকনসাস, আমিও আলোচনা করে দেবো একদিন, গ্রাফিক্যালি প্রেজেন্টেশন দিয়ে আমি আলোচনা করে দেবো। কিন্তু এই দুটো টার্ম, একটা বলেছিলাম কনসাস আর আনকনসাস, এই দুটো জায়গা খুবই গুরুত্বপূর্ণ রাখবেন। আর আরেকটা বলেছিলাম ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা টার্গেট ল্যাঙ্গুয়েজ। এই শব্দগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, যে শব্দগুলো গুরুত্বপূর্ণ বলবো সেই শব্দগুলোকে বারবার কিন্তু আপনারা মনে রাখবেন, কারণ ওই শব্দগুলো, ওই টার্মগুলো ব্যবহার হয়ে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবে। বোঝা গেল সেটা? চলুন, আজকে আমরা আলোচনা করব সেকেন্ড ওয়ান, দ্যাট ইজ অ্যাকুইজিশন। এর আগের দিন আমরা লার্নিং আলোচনা করেছি সম্ভবত। ওকে, তো আজকে আমরা আলোচনা করব অ্যাকুইজিশন। এর আগের দিনে যদিও অ্যাকুইজিশন সম্পর্কে হালকা আমাদের ধারণা দিয়েছি, তবুও আজকে এটাকে একটু বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। দেখুন, অ্যাকুইজিশন মানেই হচ্ছে প্রথম ভাষা। দুটো কথা, অ্যাকুইজিশন ইকুয়াল টু অ্যাকুইজিশন, অ্যাকুইজিশন ACQUISATION, অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন ইকুয়াল টু দুটো জিনিস, একটা হচ্ছে নেটিভ, NATIV, নেটিভ, বা আর একটা হচ্ছে ফাস্ট, FAST, ফাস্ট ল্যাঙ্গুয়েজ। ওকে, ভালো করে লিখি, বুঝতে অসুবিধা হবে। LANGUAGE, এর স্পেলিংটা ধরে ইন্টারভিউ, যারা প্রাইমারি বা ইন্টারভিউ আপার প্রাইমারি কোনোদিন দিতে যাবেন, ধরলেও ধরতে পারে হোয়াট ইজ দ্য স্পেলিং অফ ল্যাঙ্গুয়েজ। ওকে, বা বলতে পারে ভাষা কি। সব আমরা আলোচনা করেছি, আগের দিন আলোচনা করেছি, রেকর্ডেড আছে, যারা মিস করে গেছেন কোনো অসুবিধা নাই। হ্যাঁ, 20 রুপাই দিয়ে আপনার রেকর্ডেড পেয়ে যাবেন। আই এম জোকিং, ঠিক আছে, 20 রুপাই লাগবে না, ঠিক আছে। চলুন, তাহলে অ্যাকুইজিশন মানেই হচ্ছে নেটিভ ল্যাঙ্গুয়েজ বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। ওকে, মানে প্রথম ভাষা যেটা বা আমাদের মাতৃভাষা, যেটা অটোমেটিক্যালি আমাদের মধ্যে আসে, সেটাই হচ্ছে কি আজহার অ্যাকুইজিশন। বোঝা যাচ্ছে বিষয়টা? মানে সেটা আমাদের মধ্যে অটোমেটিক্যালি চলে আসে, আমরা ওর জন্য শিখতে কোনো কিছু হয় না, আনকনসাসলি আমরা শিখে যাই। তাহলে এটাকে আমরা আর একটা বলতে পারি, সেটা হচ্ছে মাদার টাং, আমাদের মাতৃভাষা। বুঝলাম সেটা? মাতৃভাষা মাতৃদুগ্ধ সম, কে বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। মাতৃভাষা মাতৃদুগ্ধ সম, বুঝলাম সেটা? তাহলে আমাদেরকে এই যে মাতৃভাষা, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা নেটিভ ল্যাঙ্গুয়েজ, এগুলো সবই হচ্ছে একই জিনিস। ওকে, ভেরি গুড। এটা আসলে কি? এটা হচ্ছে একটা প্রসেস বা একটা রাস্তা বা একটা শিল্প, কিসের? যে কোনো ভাষাকে আমরা, এই শব্দটা ভেরি ইম্পর্টেন্ট, ন্যাচারালি অ্যান্ড স্পন্টেনিয়াসলি, ন্যাচারালি অ্যান্ড স্পন্টেনিয়াসলি। ন্যাচারালি কথার অর্থ কি? প্রাকৃতিকভাবে, স্বাভাবিকভাবে। অ্যান্ড স্পন্টেনিয়াসলি মানে কি? আমাদের কোনো প্রকারের এফোর্ট লাগাতে হয় না। বুঝলাম সেটা? যখন আমরা মাতৃভাষা শিখেছি, আমাদেরকে কোনো এফোর্ট লাগাতে হয়েছে? কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে হয়নি। তাহলে আমরা অটোমেটিক্যালি, ন্যাচারালি অ্যান্ড স্পন্টেনিয়াসলি আমরা শিখেছি। তো যেটা আমাদের স্পন্টেনিয়াসলি বা ন্যাচারালি আমাদের মধ্যে এসেছে, সেটাই হচ্ছে আমাদের অ্যাকুইজিশন বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ। বোঝা গেল সেটা? আচ্ছা, এক্ষেত্রে আমরা কি করি? এক্ষেত্রে আমাদের কোনো প্রকার সিস্টেম্যাটিক্যালি গ্রামার প্র্যাকটিসের প্রয়োজন হয় না, ঠিক আছে? সিস্টেম্যাটিক্যালি কোনো গ্রামার প্র্যাকটিসের প্রয়োজন হয় না, ঠিক আছে? আচ্ছা, দেখুন, এবারে কতগুলো বৈশিষ্ট্যের আমি বিষয় বলি। কি কি? একটা অলরেডি পেয়ে গেছি, সেটা হচ্ছে এটা কিসের সঙ্গে সম্পর্কিত? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা নেটিভ ল্যাঙ্গুয়েজ বা মাদার টাঙ্গের সঙ্গে এর সম্পর্ক রয়েছে, মানে সেটাই আর কি। আমরা আগেই বলেছি এটা আনকনসাস প্রসেস,
বোঝা গেল? এটা কি? আনকনসাস, অবচেতন যেটাকে আমরা বলি। তিনটে জিনিস হয়, একটা হয় কনসাস, একটা হয় আনকনসাস, আর একটা হয় সাবকনসাস। বিষয়গুলো একটু আমরা হালকা করে দেখি। এই হচ্ছে একটা পিরামিড যদি আমরা ধরি, তো পিরামিডের প্রথমে কি থাকবে? কনসাস থাকবে, তারপরে হচ্ছে আপনার আনকনসাস, আর নিচে যেটা চলে যাবে সেটা হচ্ছে সাবকনসাস। বিষয়গুলো কি ভালো করে বোঝেন। আপনার আমাদের ধরলেন কুদ্দুস ভাই, বুঝতেছো? আমাদের এই যে কুদ্দুস ভাই, সে কুদ্দুস ভাই বিলকিসকে প্রচণ্ড পছন্দ করত, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বিলকিসের বাপ ছিল অঞ্চল সভাপতি টিএমসির। বেটা বোঝেন নাই? বোঝা গেল সেটা? হ্যাঁ। তো সেই কুদ্দুসকে ধরলেন একবার বেধড়ক মার মেরেছিল, বুঝতে পেরেছো? কুদ্দুসকে একবার বেধড়ক মার মেরেছিল, বোঝা গেল সেটা? আচ্ছা। কিন্তু যখন সে মেরেছিল তখন সে ব্যথা পেয়েছিল, তার চেতনা ছিল, বোঝা গেল সেটা? কিছুদিন কিন্তু ওর মনের ভিতরে কিন্তু হালকা হালকা ছিল ব্যথাটা, যে আমাকে মেরেছে, বোঝা গেল সেটা? ও হালকা হালকা ওই যে বিষয়টা ওর মধ্যে ছিল। এবার দিন যায়, দিন আসে, দিন গুনে চলে যায়, দিন চলছে, মাস চলছে, বছর চলছে। ইতিমধ্যে কিন্তু কুদ্দুস ভাই আইপিএস অফিসার হয়ে গেছেন। টুকরাকে মেরা প্যার মেরা হি ইন্তেকাম দেখে কিনা, আছে না? হ্যাঁ। তো এদিকে কিন্তু আমাদের কুদ্দুস ভাই আইপিএস অফিসার হয়ে গেছে, বোঝা গেল সেটা? এবার আইপিএস অফিসার হওয়ার পরে কিন্তু বিলকিসকে কিন্তু সে ভুলেনি, ঠিক আছে? বিলকিসকে সে কিন্তু ভুলেনি, বোঝা গেল সেটা? এবার কিন্তু সেই আইপিএস অফিসার হওয়ার পরে বিলকিসের বাড়িতে গেছে, ঠিক আছে? একদম সেই গাড়ি ফাড়ি নিয়ে গেছে। বিলকিসের বাপ তো বলছে, কি রে বাবা, হ্যাঁ আমার বাড়িতে রেড ফেড করতে এসছে নাকি? বুঝলো? সেই বাত্তি মাত্তি জ্বালানো গাড়ি আমার বাড়ি থেকে রেড ফেড করতে এসেছে। বলছে না, আমাকে দেখে চিনতে পারছেন না? বলছে হ্যাঁ চিনতে পারবো না কেন, তুই শেখ কুদ্দুস না যাকে তোকে ধরে পিটেছিলাম। ওটা বুঝতে পারে, বুঝতে পারেনি? তার মানে কুদ্দুসকে কিন্তু ওই যে প্রথমে যেটা মেরেছিল সেটা কিন্তু কনসাস মাইন্ড একদম, বুঝলো সেটা? তারপরে মাঝে যে এই দু এক দিন মনে রেখেছিল সেটা আনকনসাস ছিল, ঘুমোতে গিয়ে কিন্তু ব্যথা অনুভব করতো। আর এতদিন ধরে মনের গহীনে যে তলাতে পড়ে আছে সেডিমেন্ট হয়ে, সেটা হচ্ছে সাবকনসাস। তো সাবকনসাস কি হয়, কনসাস মাইন্ডে কিন্তু ফেরত আসতে পারে। দিস ইজ দ্য প্রসেস অফ কনসাস, সাবকনসাস, আনকনসাস। বোঝা গেছে বিষয়টা? আর কিছু বিষয় জানার দরকার নেই। চলো দেখো এবার এর থিওরি তুমি বুঝতে যাবা, বইয়ে প্রচুর আছে, ওসব বোঝার দরকার নেই, প্র্যাকটিক্যালি বোঝো। চলো দেখো এখানে বিষয়টা বুঝতে থাকো, আরাম করে বোঝো, কোনো বিষয়ে তাড়াহুড়ো নেই, প্রচুর সময় হাতে আছে। হ্যাঁ, আরেকটা বলে রাখি, তোমাদের তাড়াহুড়ো নেই কিন্তু এসএসসি তাড়াহুড়ো আছে। ভেতর ভেতর সমস্ত চলছে, অ্যাপ্রক্স 20,000 প্লাস সিট থাকার সম্ভাবনা তৈরি হতে পারে বলে আমার মনে হয়, বলে রাখছি, সিরিয়াস হও, ঠিক আছে? আপার প্রাইমারিতে হয়তো বা 20,000 প্লাস সিট থাকলেও থাকতে পারে, বোঝা গেল সেটা? এবং রিক্রুটমেন্ট খুব দ্রুত হবে, ইলেকশনের আগে হয়, পরীক্ষা তো হয়ে যাচ্ছে এটুকু কনফার্ম, এবং তারপরে ইন্টারভিউ প্রসেস সেটা কি হবে আমরা বলতে পারবো না, তবে পরীক্ষাটা হয়ে যাচ্ছে, এটুকু হচ্ছে বিষয়। আর পরীক্ষা হয়ে গেলে আপনার কি, পরীক্ষা হবে তারপরে যখন রিক্রুটমেন্ট হবে তারপরে তো আপনার থাকবে না, প্রথম শর্ত হচ্ছে আপনার পরীক্ষাটা দিতে হবে এবং সেটা ভালোভাবে পরীক্ষা দিতে হবে, তাই না? আচ্ছা বুঝুন, দেখুন তাহলে অ্যাকুইজিশন আমরা বুঝে গেলাম। অ্যাকুইজিশন যেটাই মাদার টাং সেটাই আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ, সেটাই আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেটাই আমাদের অ্যাকুইজিশন। ক্লিয়ার? এ বিষয়ে কোনো অসুবিধা নেই। প্রথমে বলে দিলাম যে এটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বলে, এটা আনকনসাস প্রসেস, তার মানে আপনি ঘুমোতে ঘুমোতেও ভাষা শিখে যাবেন, বুঝতে পারলেন সেটা? ঘুমোতে ঘুমোতে ভাষা শিখবেন কিভাবে? আপনি ঝিমাচ্ছেন, বাড়ি থেকে মা বলো খেয়ে এনে, তো ওই খেয়ে এনে ধরো কানে ইসছে, বলছে বাবু এসো খেয়ে নাও, বাচ্চা যখন থাকে, হ্যাঁ, তো বলে একটু জল খেয়ে নাও, তো ও তো ঘুমে ঝিমাচ্ছে, বলছে একটু বাবু জল খেয়ে নাও, তো বলছে মাম মাম, বলে না? আমার বাচ্চা 1.5 বছর বয়স, 15 বছর বয়স, মাম 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 করে, ঠিক আছে? তো আমি বলেছি মাম শেখানো দরকার, জলই শিখাবা, ঠিক আছে? ভাষাকে কোনো বিকৃত করা দরকার নেই, প্রথম থেকে সঠিক ভাষায় শিখুক, এটা আমাদের ভুল। আমরা বাচ্চাদেরকে কী করি, প্রথমে ওই টুকরো শেখাতে গিয়ে ওর জীবনে কষ্ট হয়, ও জান ফেটে যায় শিখতে, কারণ ও বলছে যে আমি প্রথমে মাম শিখলাম, ঠিক আছে? প্রথমে মাম বলছিল, তারপর দুদিন পর পর বলছে জল, আবার বলছে পানি, আর সব কি বে, হ্যাঁ, সারা জীবন কি এই চালিয়ে যাবো নাকি আমি, মানে বুঝতে পারিনি। তো এর জন্য ওকে প্রথমে শব্দটা যেটা প্রকৃত শব্দ সেটাই শেখাবেন, বুঝলেন? এটা ওই জন্য ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সেই সমস্ত বাচ্চাদের বেশি হয়, ভালো হয় যাদের বাবা মার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ভালো। আমরা যেমন আমাদের ধরো ভাষা শিখতে গিয়ে আমাদের রক্তাক্ত অবস্থা হয়েছে, হসপিটালে 4 দিন ভর্তি হতে হয়েছিল, কারণ কি জানেন? কারণ আমাদের ছিল আনু জ্ঞানু জানু, এটা বুঝতে পারেন নাই? আমরা ধরলেন যখন যখন ধরেন গ্রামের স্কুল থেকে শহরের স্কুলে ভর্তি হচ্ছি, গ্রামের স্কুল থেকে মাধ্যমিক দিয়ে এসেছি, দিয়ে শহরের স্কুলে ভর্তি হচ্ছি। আমার স্কুলিং এইচএস হচ্ছে নববাহাদুর ইনস্টিটিউশন লালবাগ, তো ওখানে ভর্তি হতে এসেছি। ওখানে এসে আমাদের গ্রামে কি ছিলাম, আনু জ্ঞানু জানু খানু, যাবি না গেলি না খাবি না, তাই তো? কিন্তু এখানে এসে আমাকে বলতে হচ্ছে এলাম, আনু থেকে কি বলতে হচ্ছে এলাম, জ্ঞানু থেকে বলতে হবে গেলাম, আর খানু থেকে বলতে হবে খেলাম,
বাট বুঝতে না বুঝতে পারেনি? তাহলে ভাষার আমাকে ওখানে একরকম এখানে সেরকম, বুঝতেছো? এই যে ম্যাচ করতে গিয়ে প্রথমে উত্তর জানতাম কিন্তু মুখে লজ্জাতে বলতে পারতাম না। বাট বুঝতে না বুঝতে পারেনি? মানে উত্তর জানতাম কিন্তু বলতে পারতাম না লজ্জাতে। তো এই যে জায়গাগুলো, তাহলে আমাদের যদি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যদি আগে থেকেই হতো, তাহলে কিন্তু এটা আমাদের এই যে ভাষার যে বিকাশ সেটা কিন্তু দ্রুত হতো বা সুন্দর হতো। বোঝালাম সেটা? বুঝতে থাকেন ভালো করে। তাহলে এটা আনকনসাস প্রসেস, ইম্পর্টেন্ট জায়গা। আচ্ছা, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইম্পর্টেন্ট জায়গা, মাদার টাং ইম্পর্টেন্ট জায়গা, স্পন্টেনিয়াসলি ন্যাচারালি। ওকে চলুন, হিয়ার ল্যাঙ্গুয়েজ ইজ লার্নড ন্যাচারালি, আগেই বলে দিয়েছি যে এটা আমরা কিভাবে শিখবো, স্বাভাবিকভাবে প্রকৃতির কোলে। যেমন করে, হ্যাঁ এটার সঙ্গে একটা জিনিস আমরা কিন্তু মনে রাখতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুর নাম শুনেছেন, রুশোর নাম শুনেছেন। আমাদের কতগুলো স্কুল অফ ফিলোসফি আছে, স্কুল অফ ফিলোসফি অফ লার্নিং আছে, বুঝতে আচরণবাদ, ভাববাদ আছে না? তাহলে এই যে আমরা রুশো বা রবীন্দ্রনাথ ঠাকুরকে কোন বাদের মধ্যে ফেলে দিই? প্রকৃতিবাদেরা। বুঝতে পারলে? রুশো এরা কি প্রকৃতিবাদ। এরা কি বলে? এরা বলে যে বাচ্চা প্রকৃতির কোলে সমস্ত কিছু শিখবে। বুঝতে পারছো? এটা একটা বাচ্চা আগুনে হাত দিতে যাচ্ছে, আমরা বলি না বাবা হাত দিও না, বলছে ওকে দিতে দাও হাত, ও ছ্যাঁকা পেয়ে বুঝে যাবে যে এই মালটা আমার জন্য নয়, এ ব্যথা দিবে, এরকে ছুবো না। বুঝতে পারতো? তো এটা হচ্ছে প্রকৃতির কোলে আরাম করে শিখে যাবে। বুঝতে পারছো এটা? তো এর জন্য এই যে এটাও আছে যে এটা এটা মনে রাখবেন যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ, তাহলে ওটা আমাদের মনে রাখতে হবে কি? প্রকৃতিবাদ। বুঝতে পারছো? এটা অনেক সময় ম্যাচিং দিয়ে দিতে পারে। ক্লিয়ার? এটা শুধুমাত্র আপনাদের একটা নোটস থাকবে, কিন্তু যে ডিসকাশনগুলো হবে অনেকগুলো ভিতর, নোটসে তো সব কথা বলা যায় না। বলা যায় কি? বলা যায় না, কারণ ওই সবগুলো বলতে গেলে পরে ধরেন আপনার নোটসই তৈরি হবে, অন্য কিছু তৈরি হবে না। ক্লিয়ার? চলুন, তাহলে উইদাউট এনি সিস্টেম্যাটিক প্র্যাকটিস, কোনো প্রকারের সিস্টেম্যাটিক প্র্যাকটিসের প্রয়োজন হয় না। চলুন, ইট রেফার্স টু দ্য প্রসেস অফ লার্নিং আর নেটিভ আর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, একবার রিপিট হয়েছে আর বলবো না। লার্নার্স অ্যাকোয়ার এ ল্যাঙ্গুয়েজ হোয়েন ইট ইজ ইউজড ইন ন্যাচারাল এনভায়রনমেন্ট, একদম স্বাভাবিক পরিবেশে, একই জিনিস কথা বলেছে। ইট অলসো মিনস অ্যান আনকনসিয়াস প্রসেস দ্যাট অকার্স হোয়েন ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড ইন রিয়াল কনভারসেশন, মানে এটা আনকনসিয়াস প্রসেসে ঘটে যখন রিয়াল কনভারসেশন হয়। কীরকম বিষয়টা? আনকনসিয়াস মানে মনে রাখবেন যে কিছুদিনের জন্য মনে থাকবে, আর সাবকনসিয়াস মানে বলেছিলাম যে মনে থাকবে কিন্তু দীর্ঘদিন ধরে পড়ে থাকবে, মনে রাখ মনি কোঠায়। বুঝতে পারছো? সেটা মানে মনের কোনো একটা জায়গাতে পড়ে থাকবে, বুঝতে পেরেছেন? কিন্তু এ যখন প্রয়োজন হবে তখন কিন্তু উদ্রেক হবে, মানে ওখান থেকে উঠে আসবে। ক্লিয়ার? এখন এই যে বিষয়টা ধরলেন আপনি বাড়িতে ধরেন কোনো কাজ করছেন, কাজ করতে করতে তোমার একটা বাচ্চা হেঁটে যাচ্ছে, আগুন, ওটা ছুস না, তো বাচ্চা শিখে গেল এই মালটা কি? আগুন। তাহলে এই যে রিয়াল সিচুয়েশানে ও শিখছে, তাহলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে কীভাবে শিখে? রিয়াল সিচুয়েশানে। আর আমাদের যখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা আমরা যখন লার্নিং করি, লার্নিং মানে কি? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা টার্গেট ল্যাঙ্গুয়েজ, তখন আমাদেরকে বলতে হয় দিস ইজ ফায়ার, এটা আগুন, তাই তো না? ওকে বলতে হয় আগুন শব্দটা শেখে, মানে আগুন তো বাংলা, ও তো নেটিভ ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে, অ্যাকুইজিশন হয়ে যাবে। তাহলে কি শেখায়? ফায়ার শেখায়। তাহলে ফায়ার আমরা, এই শোনো, ফায়ার যখন আমরা পড়েছি তখন কি বলি? FIRE, ফায়ার, ফায়ার মানে আগুন, এ শিখেছি না? দিয়ে আগুন কি জিনিস জানে না। বুঝতে পারছো তো? তো এই হচ্ছে তোমার বিষয়। এই শীতের সময় খুব জ্বালাবে দুদিন গলাটাকে। দেখুন, ওকে, তাহলে যখন আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পড়ছি, যখন আগুন, আগুন আমরা কি জিনিস? রিয়াল সিচুয়েশানে শিখে যাচ্ছি। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে যেটা আমরা লার্নিং করছি সেটা হচ্ছে ফায়ার। তাহলে ফায়ারটা প্রথমে আমরা পড়ছি, তারপরে তার মানে করছি, ওটা আমরা আস্তে আসবো, এরপরে মেথড অফ টিচিং আসবো, গ্রামার ট্রান্সলেশন মেথড সব আসবো আস্তে আস্তে, ওয়ান বাই ওয়ান আসবো। তাহলে ফায়ারের পরে সেটা আমাদেরকে শেখাচ্ছে এই যে এটা হচ্ছে ফায়ার, এটা হচ্ছে আগুন। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? এটা হচ্ছে ফায়ার বা এটা হচ্ছে আগুন। তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজে আমাদেরকে যখন ফায়ার শেখাচ্ছে, এই ফায়ার শেখানোর পরে আমাদেরকে আগুন দেখাচ্ছে, তারপরে শিখছি। তাহলে এটা কিন্তু রিয়েল সিচুয়েশন নয়, এটা ন্যাচারাল ওয়ে নয়। এটা কীরকম? এটা একটা পরিস্থিতি তৈরি করে আর্টিফিশিয়াল ওয়েতে আপনাদেরকে শেখাচ্ছে। বুঝতে পারছো? এটা আপনারা যখন স্কুলে যাবেন, স্কুলে গিয়ে ধরুন ভাষা শেখাবেন, জীবনে তো শেখাবেন না, আগে জেনে রাখি, তাও বলে রাখলাম আপনাদেরকে। হ্যাঁ, আপনাদের চাকরি পাওয়ার পরে কী করবেন? আমি যা করছি তাই করবেন, ঠিক আছে? দেখেন, তো বেসিক্যালি ভাষা শেখানোর অনেকগুলো থাকে, ভাষার ল্যাব তৈরি হয়, বিদেশে ভাষার কিল আছে, ল্যাব আছে। আমাদের এখানে তো সায়েন্সেরই ল্যাব নেই, তো ভাষার ল্যাব কোথায় থাকবে? বুঝতে পারছো? এটা
অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে ভাষা শেখানোর জন্য ল্যাঙ্গুয়েজ ল্যাব দরকার হয়। ল্যাব মানে ওখানে কি ওকে কাটাছেড়া করবে না, যেমন সায়েন্টিফিক ওয়েতে ল্যাবরেটরিতে যেমন পরীক্ষা নিরীক্ষা করা হয়, ঠিক তেমনভাবে সায়েন্টিফিক ওয়েতে বা পরীক্ষা নিরীক্ষার পদ্ধতিতে ওকে ভাষানো শেখা হবে যে স্থানে, সেটাকেই বলা হয় ল্যাঙ্গুয়েজ ল্যাব। ওখানে অনেক পরিকাঠামো থাকবে, অনেক ইনফ্রাস্ট্রাকচার থাকবে, বুঝলাম সেটা। দেখা যাচ্ছে একটা 3D অ্যানিমেশন আছে, ওখানে একটা পাখি উড়ে যাচ্ছে, বলো হোয়াট ইজ দ্যাট, বললো বার্ড। ও শিখে গেল যে এই মালটা কি বার্ড। তো বললো হোয়াট কাইন্ড অফ বার্ড ইজ দিস, এটা কি ধরনের পাখি, তখন দেখা যাচ্ছে এটা প্যারট যাচ্ছে, বলছে দিস ইজ প্যারট, ও শিখে গেল এটা প্যারট। তাহলে ওটা ওটা কি হচ্ছে, রিয়েল সিচুয়েশন ক্রিয়েট করা হচ্ছে আর্টিফিশিয়াল ওয়েতে, কিন্তু ও কিন্তু সাথে সাথে পরিচিত হচ্ছে। কিন্তু আমরা কিভাবে শিখেছি ইংরেজি, তাত্ত্বিক ওয়েতে, সিএটি ক্যাট, সিএটি ক্যাট, ক্যাট মানে বিড়াল, ক্যাট মানে বিড়াল, ক্যাট মানে বিড়াল, বুঝলাম সেটা। এবার এবার ধরলো ও পরে ওর মা শিখিয়েছে, দেখছো বাবু এটা বিড়াল হচ্ছে, ও তাহলে এই মালটা সেই ক্যাট, বাট বুঝতে জানা, বুঝতে পারেনি। তাহলে ও কিভাবে শিখেছে, তাত্ত্বিকভাবে শিখেছে, আর্টিফিশিয়াল ওয়েতে শিখেছে। কিন্তু বাংলা ভাষা মাতৃভাষাটা কিভাবে শিখেছে, ন্যাচারাল ওয়েতে। কারণ ওই যে বললো সিএটি ক্যাট ফরেন ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ওটা অ্যাকুইজিশন, ওটা লার্নিং করেছে। কিন্তু ওই যে বললো ক্যাট মানে বিড়াল, দিয়ে সামনে দিয়ে একটা হয়তো বা বিড়াল হেঁটে যাচ্ছে, ওর মা বলছে জানো বাবু এটা হচ্ছে বিড়াল, তখন বললো তাহলে এটা হচ্ছে বিড়াল আর এর ইংরেজি হচ্ছে ক্যাট, তখন সে কিন্তু লার্নিং করছে। এটা ক্লিয়ার হয়েছে? তাহলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বা অ্যাকুইজিশন হচ্ছে রিয়াল কনভারসেশন, ওকে। আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা যেটা আপনার টার্গেট ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ওয়েতে। ক্লিয়ার আছে? চলুন। ওয়েন দ্য লার্নার্স অ্যাকুয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, যখন এক শিক্ষার্থীরা প্রথম ভাষাকে যখন সে গ্রহণ করবে বা তার মধ্যে আত্মস্থ করবে, ইট ইজ ইনফ্লুয়েন্সড বাই দ্য ল্যাঙ্গুয়েজ স্টার ফার্স্ট, দিস ওয়ান ইজ ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখুন। ইট ইজ ইনফ্লুয়েন্সড বাই দ্য ল্যাঙ্গুয়েজ ট্রান্সফার, দ্যাট ইজ, আই কথার অর্থ হচ্ছে দ্যাট ইজ, অর্থাৎ বাই দ্য লার্নার্স ল্যাঙ্গুয়েজ দ্যাট দে অলরেডি নো। মানে কি বিষয়টা ভালো করে বুঝুন। একটা ভাষা সে যখন শেখে, মাতৃভাষা যখন শিখবে, আমরা অ্যাকুইজিশন আলোচনা করছি, তাহলে মাতৃভাষা সে যখন তার মধ্যে আসবে, এই মাতৃভাষাটা কি করবে, অপর ভাষা শিখতে সাহায্য করবে। বুঝতে পারছো মনোজিৎ কিরকম ভাবে? আমি একটু আগে উদাহরণ আপনাদেরকে দিলাম, বললাম সিএটি ক্যাট, ও ক্যাট শেখেনি, আগে কি শিখেছে, ও বিড়াল শিখেছে। বুঝতে পারছো? ও কি শিখেছে, বিড়াল শিখেছে। ওর মা বলেছে, ও আমরা বলি না মাও মাও, ওই তো বাবু দেখো মাও মাও যাচ্ছে, মাও মাও দেখো বিড়ালটা যাচ্ছে, বিড়ালটা যাচ্ছে, এরকম আমরা বলি না? তাহলে ও কিন্তু শিখেছে এটা বিড়াল, ও কি করেছে, অ্যাকুয়ার করেছে, এটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এবার ও যখন স্কুলে ভর্তি হয়েছে, আমার মতো ধেড়েরা যখন ক্লাস 3-4 ধরো ইংরেজি হাতে পেয়েছে, সিএটি ক্যাট তখন শুরু করেছে, তখন সিএটি ক্যাট মানে কি বলছে, তখন বলছে বিড়াল, তাই না? তাহলে সিএটি ক্যাট মানে তখন বলছে বিড়াল, তাহলে আগে ও শিখেছে বিড়াল, এখন শিখলো সিএটি ক্যাট মানে হচ্ছে বিড়াল, তাহলে বিড়াল আগে শিখেছিল, এখন ক্যাট শিখলো, তাহলে ওই বিড়াল শিখাটা তার ক্যাট শিখাকে কি করলো, ইনফ্লুয়েন্স করলো। ব্যাটা ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে অ্যাকুইজিশন বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি করে, অন্য ভাষা শিখতে সাহায্য করে। ব্যাটা ক্লিয়ার হয়েছে না হয়নি? ধরলেন আমি বললাম আমি বললাম পানি পিনে দো, বুঝাল সেটা, পানি পিনে দো। এখন পানি পিনে দোর মানে হচ্ছে যে জল পান করতে দাও, বুঝাল সেটা। এখন এই পানির অর্থ যে জল, এই জলটাই যদি আমি আগে না জানতাম তাহলে পরে কিন্তু ভাষাটা আমি শিখতে পারতাম না। তাহলে আগে আমি জল শিখেছি, তার জন্য আপনাকে বলতে পারছি। এই যে আমি যত কথা বলছি আপনাদেরকে বাংলাতে বলছি না, তারপরে বাংলার পরে ইংরেজিটা বলছি, আর ইংরেজিটার আবার আপনার কি হচ্ছে, বাংলার সঙ্গে কানেক্ট করছি। তাহলে এই যে বাংলা ভাষা আগে শিখেছিলাম, এই বাংলা ভাষাটাই কিন্তু আপনাকে ইংরেজি ভাষা শিখতে কি করছে, এই কথাটা এখানে বলা হয়েছে যে লার্নার্স অ্যাকোয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, প্রথমে ফার্স্ট ল্যাঙ্গুয়েজকে কি অ্যাকোয়ার করে এবং সেটাই ইনফ্লুয়েন্স কি করে, কি করতে, ল্যাঙ্গুয়েজ ট্রান্সফার করতে বা অন্য ল্যাঙ্গুয়েজ শিখতে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে, আপনি বুঝতে পারছেন? আচ্ছা চলুন দেখুন নেক্সট, ভালো করে বুঝতে থাকুন। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং বিকামস মোর ইফেক্টিভ হোয়েন ইট ইজ প্র্যাকটিসড ইন ফ্যামিলিয়ার সিচুয়েশন। ভালো করে বুঝবেন, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে কি, লার্নিং মানে টার্গেট ল্যাঙ্গুয়েজ। টার্গেট ল্যাঙ্গুয়েজটা মানে ফলপ্রসূ হয় কখন, যদি সেটা প্র্যাকটিস করা হয় একটা ফ্যামিলিয়ার সিচুয়েশনে। একটু আগে যেটা বললাম আপনাকে, যে ওই যে একটা ল্যাবের মতো ধরেন তৈরি করা হলো, সেই ল্যাবের সিচুয়েশন তৈরি করা হলো, বুঝতে পারছেন? এই যে আমরা যখন স্পোকেন ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে স্পোকেন শেখাই, তো স্পোকেন মানে কি, ধরেন আপনি বাজার করতে যাচ্ছেন, আমিও বাজার করতে যাচ্ছি, আমরা দুই বন্ধু, তো বাজারে কি ধরনের কথাবার্তা হতে পারে তার জন্য দুই বন্ধুর মধ্যে একটা
কনভারসেশন তৈরি করা হলো। আপনাদেরকে ডায়ালগ রাইটিং করতে হতো মাধ্যমিকের সময়, বোঝা গেল সেটা? এখন সেটা নেই। তো ওই ডায়ালগ রাইটিংয়ের সময় একটা বন্ধু একটা ইংরেজিতে বলবে, আর একটা বন্ধু একটা ইংরেজিতে বলবে, আর এই দুটো বন্ধুর কনভারসেশন করে সেটা কি তৈরি হয়, তারা একে অপরের সঙ্গে ইন্টারাক্ট করে শেখে। সেই জিনিসটাই বলছে যে রিয়াল বা ফ্যামিলিয়ার সিচুয়েশান যত তৈরি হবে, যত ন্যাচারাল সিচুয়েশান তৈরি হবে, তত সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা ভালো হবে। কারণ ন্যাচারালি তো ও ফার্স্ট ল্যাঙ্গুয়েজ শিখেই ফেলছে। তাহলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি করে, মুদ্রা কথা, যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে আমাদেরকে হেল্প করে। এক নম্বর এটুকু হচ্ছে মুদ্রা কথা, আর কিছু না, বোঝা গেল সেটা? চলো, এই দুটো আমাদের হ্যাঁ, ইনফর্মাল সিচুয়েশান এটা আমাদের অত দরকার নাই। ডিপেন্ড চলে আসুন, ডিপেন্ড আপন অ্যাটিটিউড, অ্যাটিটিউডের উপর নির্ভর করে। কারণ কেউ যদি একেবারেই মানে আপনার কি বলা হয় যে স্থূলবুদ্ধি সম্পন্ন হয়, তাহলে তার ভাষা তো শিখবে, কিন্তু ভাষার যে বিকাশ সেটা ঠিকঠাক ঘটবে না। ব্যাপারটা বুঝতে পারছেন? আপনি যত সুন্দর করে বা গুছিয়ে কথা বলতে পারবেন, একজন স্থূলবুদ্ধি সম্পন্ন ব্যক্তি সে কিন্তু সে কথাগুলোকে গুছিয়ে বলতে পারবে না, বুঝতে পারবেন সেটা? অটিস্টিক ওয়েতে বলবে। তাহলে এই যে বিষয়টা অ্যাপটিটিউড কিন্তু বা অ্যাটিটিউড কিন্তু এক্ষেত্রে আমাদের নির্ভর করে, বুঝতে পারবেন? দুটো ক্ষেত্রে আমরা দেখেছি নির্ভর করে। আচ্ছা, এবার চলে আসুন বিষয়গুলোতে। একটু আমরা যদি লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশনকে যদি একটু আমরা পার্থক্য আকারে দেখি, তাহলে লার্নিং মানে হচ্ছে এটা একটা আর্টিফিশিয়াল ওয়ে, কিন্তু অ্যাকুইজিশন হচ্ছে ন্যাচারাল। এটা টেকনিক্যাল কিন্তু এটা পার্সোনাল। ওকে, এটার প্রায়োরিটি কিসের দেওয়া হয়? লার্নিং আমরা বেশি প্রায়োরিটি কিসের উপর দেওয়া হয়? রিটেন ল্যাঙ্গুয়েজের উপর। আমরা ইংরেজি কোথায় ব্যবহার করি বেশি বাবা? লেখার ক্ষেত্রে ব্যবহার করি না? তাহলে এটার ফোকাস হয় রিটেনের ওপরে, ভালো করে বুঝতে থাকবেন। তাহলে যদি বলে লার্নিং বেসিক্যালি এমফাসাইজেস অন, তাহলে সেটা কি হবে? রিটেন ল্যাঙ্গুয়েজ বা লিখিত ভাষার উপরে। আর অ্যাকুইজিশন কিসের উপরে আপনার ফোকাস করে? স্পোকেন ল্যাঙ্গুয়েজের উপর। এই যে আমরা সবসময় কথা বলছি মাতৃভাষাতে, এটা স্পোকেনের উপরে ফোকাস করা হচ্ছে। ওকে, আপনার লার্নিংটা কি করা হয় না, থিওরির ওপরে ফোকাস করা হয়। আগে থিওরি শিখবেন, কিন্তু অ্যাকুইজিশন কি করা হয়? প্র্যাকটিসের ওপরে। মানে সবসময় কথা বলছেন, প্র্যাকটিস হচ্ছে, বুঝলাম সেটা? আচ্ছা, ডিডাকটিভ টিচিং আপনারা জানেন, ডিডাকটিভ আর ইনডাকটিভ কি জানেন? হ্যাঁ, বিষয়টা কি? প্রথমে টপ ডাউন, প্রথমে কি করবে? রুলটাকে এখানে প্রথমে বলা হবে, প্রথমে নিয়ম বলে দেওয়া হবে, তারপরে উদাহরণ দেবে। আর এখানে আমরা আগে উদাহরণ শিখবো, তারপরে নিয়ম শিখবো। এই যে বাংলা ভাষা আমরা তো অটোমেটিক্যালি শিখেছি, তারপরে আমরা স্কুলে গিয়ে বর্ণ চিনেছি, অ আ, কোনটা স্বরবর্ণ কোনটা ব্যঞ্জন বর্ণ, তারপর আজকে আপনাদের ধ্বনি না কী সব পড়ালো। হ্যাঁ, তো এই হচ্ছে আপনার বিষয়, বুঝতে পারছেন? বাংলার সঙ্গে কানেক্ট করতে পারেন ইংরেজিকে। তাহলে এটা হচ্ছে ডিডাকটিভ মেথড। ডিডাকটিভ মানে হচ্ছে আগে থিওরি পরে এক্সাম্পল, আর ইন্ডাকটিভ মানে হচ্ছে আগে এক্সাম্পল পরে থিওরি, বোঝা গেল সেটা? তাহলে এই দুটো জিনিস মনে রাখবেন। ওকে, এটা আমাদের দরকার নেই। আচ্ছা, অ্যাক্টিভিটি, হ্যাঁ, লার্নিংয়ে আমাদের অ্যাক্টিভিটিজের দরকার হয়। কারণ ওই যে আগে বললাম যে যদি আমরা ইংরেজি শিখতে চাই, তাহলে আমাদেরকে কী করতে হবে? অ্যাক্টিভিটি করতে হবে, যে গ্রুপ তৈরি করতে হবে, কোনো সিচুয়েশান তৈরি করতে হবে। বললো তুমি হচ্ছে টিচার, আমি হচ্ছি ছাত্র, তুমি কথা বলো আমি শুনি, এই যে কথা বিষয়গুলো, তাহলে অ্যাক্টিভিটি তৈরি করতে হয়। কিন্তু অ্যাকুইজিশনের ক্ষেত্রে এখানেও অ্যাক্টিভিটি দরকার হয়, কিন্তু সেই অ্যাক্টিভিটিগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়। মানে আর্টিফিশিয়াল ওয়েতে অ্যাক্টিভিটি তৈরি করা না, এটা কি ন্যাচারাল ওয়েতে। ক্লিয়ার? এখানে অ্যাক্টিভিটিটা কি ন্যাচারাল ওয়েতে, আর ওখানে কি করতে হচ্ছে? লার্নিংয়ে অ্যাক্টিভিটিগুলোকে আর্টিফিশিয়াল ওয়েতে তৈরি করতে হয়েছে। এখানে ধরলেন একটা মানে আমরা যখন মাতৃভাষা শিখছি, মা ধরলেন তার ছেলেকে বললো যে বাবা বাজারে যাও, বাজারে গিয়ে এই সমস্ত কিনে নিয়ে এসো, শাকসবজি এটা ওটা কিনে নিয়ে এসো। এবার আপনি যখন ইংরেজি শেখাতে যাচ্ছেন, কিন্তু ওই সিচুয়েশান আপনাকে তৈরি করতে হবে, কিন্তু আর্টিফিশিয়াল ওয়েতে। কীরকম? ধরলেন ছাত্রদের মধ্যে কেউ বাজার নিয়ে বসলো, কেউ ধরলেন পটল নিয়ে বসেছে, কেউ আলু নিয়ে বসেছে, কেউ কুমড়ো নিয়ে বসেছে, দিয়ে আপনি বললো হোয়াট কাইন্ড অফ ভেজিটেবল ইজ দিস, তখন বললো দিস ইজ অমক, দিস ইজ তমক, দিস ইজ তমক, বুঝালো সেটা? তো এই যে ব্যাপারগুলো তো শিখে গেল, এটা পটাটো, এটা ব্রিঞ্জাল, এটা অমক জল, সেটা ভালো জল, সেটা খারাপ জল, এরকম শিখে গেল, বুঝা গেল সেটা? তাহলে এখানেও সিচুয়েশন তৈরি করা হচ্ছে, কিন্তু আর্টিফিশিয়াল ওয়েতে। আর এখানে সিচুয়েশনটা কী রকম আছে? রিয়াল। এখানে অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে রিয়াল, আর এখানে অ্যাক্টিভিটিগুলো হচ্ছে আর্টিফিশিয়াল। ক্লিয়ার? চলো, আর কিছু এখানে দরকার নাই। হ্যাঁ, এখানে ফর্মের ওপর ফোকাস করা হয়, আর এখানে কমিউনিকেশন। বিষয়টা কি? এখানে ফর্ম মানে হচ্ছে স্ট্রাকচার, সাবজেক্ট ভার এগ্রিমেন্ট, আর এখানে কমিউনিকেশন। ভাত খেয়েছিস রে? না, হয়ে গেল, বুঝতে পারছেন তো?
ক্লিয়ার? হ্যাঁ, ভাত খেয়েছিস রে, না হয়ে গেল। আর ওখানে তোকে ভাবতে পারে জিজ্ঞেস করবো ভাত খেয়েছিস রে, হ্যাভ ইউ হবে হ্যাভ প্রথমে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট ইউ, হ্যাভ বলেছি ভার্বের থার্ড ফর্ম হবে। তাহলে কিসের উপর জোর দিতে হচ্ছে এখানে? এখানে কিন্তু স্ট্রাকচারের উপর জোর দিতেছে, কিন্তু এখানে কোনো স্ট্রাকচার নাই। মুখে যে এটা এলো সেটা বলো, বলো যুবা কেশরি, হার কেশর, হার কি দানে পে কেশর কা স্বাদ, মাত্র 5 টাকা। বুঝা গেল সেটা? বিমল খাও ক্যান্সার বাড়াও। বুঝা গেল সেটা? এ হচ্ছে তোমার বিষয়। মানে মানে এ যারা খায় তারা কি খেপা? তোমার 1 গ্রাম কেশরের দামই কত? 1 কেজি কেশরের দাম 3 লাখ টাকা, 4 লাখ টাকা, 5 লাখ টাকা। তাহলে 1 গ্রাম কেশরের দাম কত পড়ছে গো? কত পড়ছে? 100 গ্রামে কি কত হয়? এই 1000 গ্রামে হয় 1 কেজি। তাহলে 1000কে দিয়ে তুমি 1 লাখকে যদি ভাগ করো তাহলে কত হয়? 100 গ্রামের দাম তাহলে কত হচ্ছে? 10,000 হচ্ছে, তাই তো? তাহলে 100 গ্রামে যদি 10,000 হয়, তাহলে 10 গ্রামের দাম কত হচ্ছে? 10 10 100 মানে কত হচ্ছে? 100 টাকা হচ্ছে। তাহলে 1 গ্রামের দাম কত হচ্ছে? 10 টাকা হচ্ছে মনে হয় নাকি? কত? 1 গ্রামের দাম কত হচ্ছে? 100 না 10 টাকা? 100 টাকা হচ্ছে। তাহলে 1 গ্রামের দাম যদি 100 টাকা হয়, আর তোমাকে বলছে ওখানে প্রত্যেকটা দানাতে কি রয়েছে? কেশর রয়েছে, তাহলে কত গ্রাম হবে? এই বিমল কত গ্রাম হয়? তাহলে কি করে 5 টাকাতে তোমাকে দিচ্ছে তুমি বুঝিলাও? ওগুলো সব কাচের গুঁড়ো, ঠিক আছে? সব কাচের গুঁড়ো, কাচের গুঁড়ো গুঁড়ো করে ওতে নিকোটিন মেশানো হয়, বুঝতে পারছো? যখন তুমি ওই চিবোবে, তোমার ভেতরে যে চোয়ালগুলো আছে ওগুলো হালকা হালকা করে কেটে যায়, আর নিকোটিনটা একদম সরাসরি ঢোকে, দিয়ে তোমার মধ্যে একটা তীব্র, মানে এই যে মাস্টার অফ গ্ল্যান্ড আছে, মাস্টার অফ গ্ল্যান্ডে গিয়ে আঘাত আনে, বলে তোর কাছে দারুণ একটা ফিলিং হচ্ছে, বলে দারুণ ফিলিং, আবার খাবো। বুঝতে পারছো এটা? কিন্তু ওর ওই যে বললাম না যে ওই যে ক্যান্সারগুলো হয় ওর জন্য, মানে ভেতরে তো কী করে? কেটে ফেলে এবং নিকোটিনটা ঘা তৈরি করে। বুঝতে পারছো এটা? চলো দেখো, তাহলে এই হয়ে গেল আমাদের বিষয়। তাহলে এটা স্ট্রাকচারের উপর জোর দেয়, কিন্তু এটা কমিউনিকেশনের উপর জোর দেয়। ক্লিয়ার হয়েছে? ভেরি গুড। আর এটা 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 আমার দরকার নাই, এটা নলেজ বাড়ায়, আর এটা কি এবিলিটি বাড়ায়। নলেজ মানে কি? জ্ঞান বাড়ায়। যে ইংরেজি শিখেছেন আপনার জ্ঞান বেড়ে গেছে, কিন্তু এটা আপনার এবিলিটি বা আপনার কথা বলার ক্ষমতা, আপনি একের সঙ্গে অন্যের কমিউনিকেশন করতে পারবেন, সেই এবিলিটি বা সেই যোগ্যতাটাকে আপনার তৈরি করে বা সেই ক্ষমতাটাকে বিল্ড করে, আর কিছু নয়। ক্লিয়ার হয়েছে? ভেরি গুড। চলো এবার আসুন, লার্নিং কত ধরনের হতে পারে। আমরা অ্যাকুইজিশন শিখলাম, আমরা লার্নিং শিখলাম, এবার আমরা শিখব টাইপস অফ লার্নিং। টাইপস অফ লার্নিং মানে কি? কত ধরনের লার্নিং হতে পারে। 1 নম্বর হচ্ছে মোটর লার্নিং। মোটর লার্নিং কথার অর্থ কি? হ্যাঁ, আমাদের যত শারীরিক অ্যাক্টিভিটিজ আছে, যেমন ওয়াকিং, রানিং, ড্রাইভিং, ক্লাইম্বিং, ঠিক আছে, গাড়ি চালানো, পর্বত চড়া, হাঁটা চলা, এই সমস্ত অল দিজ অ্যাক্টিভিটিজ ইনভলভ মাসেলস নিউক্লিয়ার কোঅর্ডিনেশন। মানে কি? এই যে আমাদের ধরলেন, আমরা বললাম, কেউ আপনাকে বললো যে হাতটা তোলো তো উপরের দিকে, বুঝলাম সেটা? এই যে আমরা বললাম হাতটা উপরের দিকে তোলো, তো এটা বাংলা ভাষায় বললাম, কিন্তু আমি যদি বলি যে রেজ ইওর হ্যান্ডস, হাতটা তোলো, তাহলে আমি আপনাকে যখন বললাম রেজ ইওর হ্যান্ডস, তখন আপনি কিন্তু হাতটা তুলছেন। তাহলে এইটা কি ধরনের লার্নিং হচ্ছে? মোটর, মানে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের যে শিক্ষা দেওয়া হচ্ছে থ্রু ল্যাঙ্গুয়েজ। বোঝা গেল সেটা? আচ্ছা। ভার্বাল লার্নিং হয়। ভার্বাল লার্নিং এর মধ্যে কি বোঝায়? না, এগুলো অ্যাকচুয়ালি কমিউনিকেশনকে বোঝায়, ঠিক আছে? এই যে একে অপরের সঙ্গে কমিউনিকেট করবে, সেই কমিউনিকেশনটা যে লার্নিং বা শেখা হয় যে ল্যাঙ্গুয়েজটা, সেটাই হচ্ছে আপনার ভার্বাল লার্নিং। আর কনসেপচুয়াল লার্নিং হচ্ছে যখন এই ধরনের লার্নিংয়ে উই অ্যাকুয়ার হাই অর্ডার মেন্টাল প্রসেস লাইক থিঙ্কিং, রিজনিং অ্যান্ড ইন্টেলিজেন্স। কনসেপচুয়াল মানে কি? যখন আমাদের বুদ্ধির কোনো কিছু আমরা শিখি, কোনো ম্যাথ করা বা কোনো কিছু কনসেপ্ট বিল্ড করা, হ্যাঁ, তখন সেটা হচ্ছে আমাদের কনসেপচুয়াল লার্নিং। তবে এটা আমাদের পরীক্ষাতে আসে না, শুধু জানানোর জন্য বললাম। বুঝলাম সেটা? যেটা আসবে না আগে থেকে আমি অ্যাওয়্যার করে দেবো আপনাদেরকে। চলুন এবার এখানে কয়েকটা কথা আমি বলবো। চলুন এখানে কয়েকটা কথা, এবং পরীক্ষাতে আসবে এখানে দুটো জিনিস। এখন যেটা বলা হচ্ছে যে আমাদের ভারতবর্ষে প্রচুর ভাষা আছে, তার মধ্যে যেগুলো মোটামুটি আইডেন্টিফিকেশন করতে পারা গেছে বা করা গেছে, সেই রকম ভাষা আমাদের যে কটা রয়েছে সেটা হচ্ছে 1600। কত? 1600 মতো ভাষা আমাদের এরকম আইডেন্টিফিকেশন আমরা মোটামুটি করতে পেরেছি। বুঝলাম সেটা? আচ্ছা, ভেরি গুড। আর যে ভাষাগুলোকে আমরা আইডেন্টিফিকেশন মোটামুটি করতে পেরেছি, তার মধ্যে 22টা ভাষাকে কি করা হয়েছে? আমাদের সংবিধানকে স্বীকৃত দিয়েছে।
যেটাকে আমরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলা হয়, ঠিক আছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এবার এর সঙ্গে আর একটা আসবে, ওলা কনসেপ্ট আসবে, একটু পরে আমরা শিখবো ওলা কনসেপ্ট, ঠিক আছে। বিষয়টা কীরকম ভালো করে বুঝতে থাকবেন, চলুন। আচ্ছা আচ্ছা, আমাদের সংবিধানে কটা আর্টিকেল আছে বলুন তো, কেউ বলতে পারবেন? এ কি, আমার মোবাইলে কি হয়েছে, বলুন আমাদের সংবিধানে কটা আর্টিকেল আছে? হু ক্যান সে হাউ মেনি আর্টিকেলস আর দেয়ার ইন আওয়ার কনস্টিটিউশনস? কম্পিটিটিভ যারা পড়াশোনা করেছেন তারা তো বলতে পারতেই না এটা। বলো মিরাজ, বলো দেখি। 480টা? আচ্ছা ভেরি গুড, 480টা, আচ্ছা ভেরি গুড, ওকে চলো, ওকে। আচ্ছা এবার চলো, ও এল এ এর ফুল ফর্ম লিখেন আগে, প্রত্যেকে লিখেন, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট। 1963। ওলা, ওলা তো তালে তালে ওটা না, হ্যাঁ, ওলা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 1963। ওকে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 1963। বিষয়টা কীরকম আমরা প্রত্যেকটা জিনিস আলোচনা করব, ওকে চলুন। তাহলে আমাদের সংবিধান স্বীকৃত ভাষা কটা? 22টা। এটা দিয়ে পরীক্ষাতে প্রশ্ন আসে যে আমাদের সংবিধান স্বীকৃত ভাষা কটা? 22টা, ঠিক আছে, ওকে। আসে ওলা অ্যাক্ট কবে, কত সালে হয়েছিল? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 1963। এবার বিষয়টা কি, কেন এলো, সমস্ত বিষয় এবার আলোচনা করব, ঠিক আছে চলো। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে, এটা লিখে নিয়েছেন তো, আমি ই করবো, আচ্ছা ভেরি গুড চলো। ওকে আচ্ছা, আমরা জানি যে হিন্দি আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, কি বলেন তো? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মানে কি? মানে যে ভাষাগুলো আমাদের অফিস আদালত কোর্ট, ইংলিশ। আমরা প্রত্যেকে জানি যে ইংলিশ হচ্ছে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, তাই তো? আচ্ছা, আমরা এটা জানি যে ইংলিশ ইজ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আমরা সেটাই জানি। যখন আমাদের দেশ যখন পরাধীন ছিল, আমাদের দেশ যখন পরাধীন ছিল, তখন আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি ব্যবহার হতো? ইংলিশই ব্যবহার হতো। কারণ অফিস আদালতে কারা কাজ করতো? ইংলিশরা। আমাদের কোনো অধিকার ছিল না, অফিসার সব ইংলিশ, ওকে। দেশ আমাদের স্বাধীন হয় কত সালে? 1947 সালে, ঠিক আছে। 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়, কিন্তু কঙ্গনা রানাওয়াতের মতে আমাদের দেশ স্বাধীন হয় 2014 সালে। বেটা বুঝতে পারেননি আপনারা? কঙ্গনা রানাওয়াত বলেছেন যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে কবে? 2014 সালে, আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ার ডিয়ারেস্ট প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি ওরূপে ড্যাশ, বোঝা গেল সেটা? তিনি বলেছেন যে 2014 সালে দেশ স্বাধীন হয়েছে, ঠিক আছে। তো তিনার কথা আমরা মানবো না, আমরা সবার কথা মানবো, ঠিক আছে। তো 1947 সালে আমাদের যখন দেশ স্বাধীন হয়, স্বাধীন হওয়ার পরেও আমরা তখন দেশ গঠনে ছিলাম। ভাষা পরে আসতে রে ভাই, আগে দেশটা গঠন করে, কারণ তখন মানুষ খেতে পাওয়ার মতো অবস্থা ছিল না। আমাদের দেশে মানুষ খাবে, সে খাবার পর্যাপ্ত পরিমাণে খাবার ছিল না, সব তো লুটে নিয়ে চলে গেছে। আমাদেরকে কি করতে হয়েছিল? গম, খাদ্যশস্য আনতে হয়েছিল কোথা থেকে? আমেরিকা থেকে। আপনারা জানেন এই বিষয়ে, গল্প জানবেন আপনারা। তারপরে প্রচুর আছে অপারেশন, আপনার আমাদের গ্রিন রেভলিউশন, হ্যাড্ডা ব্যাড্ডা, অপারেশন হোয়াইট রেভলিউশন, অমুক তমুক হ্যাড্ডা ব্যাড্ডা সমস্ত আছে, ওগুলো আলোচনা হবে পরে। তো প্রথমে আমরা কি করেছিলাম যে যা চলছে যেরকমভাবে চলছে চলুক, কিন্তু আমাদের মানুষ, ওই যে বললাম যে পেটে যখন ভাত চলে আসে, যখন দেখবো মানুষের খিদে থাকে, অভাব থাকে, তখন শুধু কি করে খাবো সেইটুকু শুধুমাত্র থাকে। কিন্তু যখন তার দুটো পয়সা হয়, তখন কি হয়? যে জীবনযাত্রার মান কিভাবে উন্নতি হবে, বুঝতে পারছো সেটা? যেমন আমার গ্রামে যে সমস্ত বাড়িগুলো ছিল, তারা আগে খেতে পেতো না, দেখতাম কত কষ্ট দেখেছি। কিন্তু এখন তাদের ছেলেপুলেরা কেরালা, ব্যাঙ্গালোর,
তারপরে হাজি বিরিয়ানি, এ সমস্ত খেটে খুঁটে তারা কি করেছে, বাড়িঘর করেছে। তো এখন ধরালো মোটরসাইকেলে ভু 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 ভু, ওটা বুঝতে পারতো, মানে আগে খেতে পেতো না, আর এখন মোটরসাইকেল ছাড়া ওরা চলে না, বাথরুমেও মোটরসাইকেলে যায়, ওটা বুঝতে পারতো। হ্যাঁ, তাহলে জীবনযাত্রা তাদের মান উন্নত হয়েছে। ঠিক তেমনই 1947 সালে যখন আমাদের দেশ স্বাধীন হলো, তখন যেরকম চলছে চলুক, আস্তে আস্তে ভাত জুটলো, দুটো পয়সা হলো, দেশটা একটু স্টেবল পজিশনে এলো, তখন বললো যে ওই যে আস্তে আস্তে ওই যে মানুষের মধ্যে তৈরি হচ্ছে, বলে না সুখে গেলে কি হয়, ভূতে গিলায়। তো ওই কথা শুনে বললো যে আমরা ইংলিশ কেন মানে পাবে, হুম, আমরা সবাই হিন্দিতে কথা বলি, আমরা কেন ইংলিশকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করব, ও চলবে না, বোঝালো সেটা। দিয়ে বিভিন্ন জায়গাতে বিদ্রোহ আন্দোলন যেটা বলো, পার্লামেন্টে বিভিন্ন বেহাস, ওই সমস্ত শুরু হলো। তো তার জন্য সেই সময় তৎকালীন কি করা হলো না, একটা কমিটি গঠন করা হলো, সেখানে বলা হলো যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজকে কি করা যায়। এখন যদি ইংলিশকে যদি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করা হয়, তাহলে অনেক হিন্দি ভাষাভাষী মানুষ আছে, তাদেরও অসুবিধা হবে। আবার যদি হিন্দিকে করে দেওয়া হয়, তাহলে আমাদের দেশ তো নানা ভাষা, নানা মত, নানা পরিধানের দেশ, তাহলে সবারই অসুবিধা হবে। মাল্টিলিঙ্গুয়াল দেশ আমাদের, কারণ আমাদের দেশে বিভিন্ন ভাষায় মানুষ কথা বলে। কর্ণাটকে চলে যাও কানাড়া, দক্ষিণে চলে যাও তামিলনাড়ুতে তামিল, কেরালাতে তেলেগু, এই মালায়ালাম তেলেগু, অন্ধ্রপ্রদেশে তেলেগু ভাষায় কথা বলে, তাহলে আবার উড়িষ্যাতে উড়িয়া ভাষা, মণিপুরে মণিপুরি ভাষা, ঠিক আছে। আবার এদিকে সাঁওতালের মধ্যে অলচিকি ভাষা আছে, চিকি চিকি বুম বুম কী সব ভাষা আছে। আমরা ধরো বাংলা ভাষায় কথা বলি, হ্যাঁ, আমাদের মধ্যে আবার ডায়ালেক্টের ভাগ আছে, ধরো বেলডাঙ্গার ভাষার একটা টান আছে, আমাদের ডোমকুলের এক ভাষার টান, এদিকে জঙ্গিপুরে আর এক ভাষার টান আছে না, আছে না, যেখানে বিড়ি সেখানেই শাড়ি, বোঝা গেল বিষয়টা। তো এই যে ভাষার ডায়ালেক্টগত আমাদের কিন্তু কি রয়েছে, পরিবর্তন রয়েছে। তাহলে এতগুলো ভাষার মধ্যে তাহলে হিন্দিকে যদি করে দিই, তাহলে পরে কিন্তু গন্ডগোল হবে, আর ইংলিশ করলে কি হবে, গন্ডগোল হবে। তার জন্য কি করা হলো না, 1963 সালে ওলা অ্যাক্ট নিয়ে আসা হলো। কি বললাম, ওলা অ্যাক্ট কত সালে নিয়ে আসা হলো, 1963 সালে। সেখানে কি বলা হলো, সেখানে বলল যে হিন্দিকে আমরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে ঘোষণা করছি, কিন্তু পক্ষান্তরে আবার ইংলিশকে কি করছি, ইংলিশকে অ্যাসোসিয়েট অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবেও গণ্য করছি। কি বললাম, ইংলিশকে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে আমরা কি করছি, গণ্য করছি, বোঝা গেল সেটা। আচ্ছা, এবার দেখো এই দুটো কথা কোথায় বলা হয়েছে। তাহলে এই ওলা অ্যাক্টের আগে তো টুকে নিয়েছো তোমরা। আচ্ছা, তাহলে হিন্দিকে বলা হলো 343 আর্টিকেল, 343 আর্টিকেলের ক্লজ 1-এর মধ্যে কি বলা হলো, হিন্দি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হবে। কোথায় বলা হলো, 343 আর্টিকেলের ক্লজ নাম্বার 1-এ, ঠিক আছে। এবং ইংলিশকে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, মানে কি, হিন্দি ব্যাকআপ হিসাবে কি থাকবে, ইংলিশ থাকবে। যারা হিন্দি বুঝতে পারবে না তাদেরকে কি থাকবে, ইংরেজি থাকবে। তার জন্য টেনে থেকে প্লেনে কটা ভাষা ব্যবহার হয়, হিন্দি আর ইংরেজি। তারপরে আবার বিভিন্ন আন্দোলন চললো, তারপরে বললো যে না এই করে হবে না, রিজিওনাল আসবে। তারপরে এখন দেখবে প্রত্যেকটা জায়গাতে কি আছে, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আছে, আছে না। দেখবেন এসবিআই অফিসে আপনারা যাবেন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে যাবেন, আগেকার আমাদের যদি 5-7 বছর 10 বছর পিছনে ফিরে যান, দেখবেন দুটো ভাষা শুধু থাকতো ফর্মে, কি কি, একটা হচ্ছে হিন্দি আর একটা ছিল ইংরেজি। আমরা প্রথম যখন অ্যাকাউন্ট খুলেছিলাম তখন হিন্দি আর ইংরেজি ছিল, এখন 3টে ভাষাই থাকে, হিন্দিও আছে ইংরেজিও আছে। ওই যে বললাম হিন্দি ইংরেজি দুটো থাকবেই, কারণ ওলা অ্যাক্ট। আর একটা হচ্ছে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। রিজিওনাল ল্যাঙ্গুয়েজ মানে কি, যেই জায়গাতে যে অফিস সেখানে সেই ভাষাটাও থাকবে। আমাদের বাংলা আছে বলে বাংলা, যদি উড়িষ্যাতে চলে যায় তাহলে পরে ইংরেজি, হিন্দির সঙ্গে কি থাকবে, উড়িয়া থাকবে, বুঝা গেল সেটা। তাহলে হিন্দিকে 343 আর্টিকেলের ক্লজ নাম্বার 1-এর মধ্যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ঘোষণা করা হলো, এবং ইংলিশকে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ঘোষণা করা হলো 343 আর্টিকেলের ক্লজ নাম্বার 2, ঠিক আছে। এটা লিখে রাখেন, 343 আর্টিকেলের ক্লজ নাম্বার 2-তে। বোঝা যাচ্ছে, বুঝতে কারো অসুবিধা হচ্ছে কি, এই বাবু বুঝতে অসুবিধা হচ্ছে, আবার বোঝাই কোন জায়গাটা বলো, ওলা অ্যাক্ট। আচ্ছা, আমরা বললাম যে যখন আমাদের দেশে ভাষালি গন্ডগোল হচ্ছিল যে কোনটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হবে, বোঝা গেল সেটা, তখন বলা হলো যে আর্টিকেলের, ভারতের সংবিধানে যে আর্টিকেল আছে বা অনুচ্ছেদ 343-এর সে অংশ নাম্বার 1-এ বলা হলো যে হিন্দিকে সরকারি ভাষা হিসাবে ঘোষণা করা হলো, কিন্তু পরে আবার বলা হলো যে 343-এর ক্লজ নাম্বার 2-তে ইংরেজি ভাষাকে তার সাহায্যকারী হিসাবে ব্যবহার করা হলো, মানে যারা হিন্দি পারবে না তারা কিসে কমিউনিকেট করবে, তারা ইংলিশে কমিউনিকেট করবে। ব্যাটা বোঝা গেছে বিষয়টা। এটাকেই বলা হচ্ছে ওলা অ্যাক্ট 1963।
ক্লিয়ার? বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 1963, মনে থাকবে আমাদের? ভেরি গুড, চলো এই কনসেপ্ট আমাদের হলো। এবার নেক্সট কনসেপ্ট আমরা যাব। আচ্ছা ওকে, নম চমস্কির নাম শুনেছো তোমরা? ওকে ভেরি গুড, নম চমস্কির তোমরা নাম শুনেছো। ওকে, নম চমস্কি তিনি একজন লিঙ্গুইস্ট ছিলেন, মানে ভাষাবিদ। বুঝতে পারছো এটা? আমরা যেহেতু আজকে আলোচনা করছি লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, মানে ভাষার প্রথম ধাপটা আমরা আলোচনা করছি, এরপর আস্তে আস্তে প্রত্যেকটা চ্যাপ্টার চলবে। তিনি আমাদেরকে একটা কনসেপ্ট দিয়েছিলেন, সেই কনসেপ্টটার নাম হচ্ছে LAD, ল্যাড। বলুন, ল্যাঙ্গুয়েজ, এক্স্যাক্টলি, ভেরি গুড। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। জিনিসটা কি? কোথায় গেল? হ্যাঁ, জিনিসটা কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস জিনিসটা কি বলুন, কেউ বলতে পারবে? ভাষা শেখার আমাদের যন্ত্র। কোথায় থাকে? মাথায় থাকে? ব্রেনে থাকে? অপারেশন করলে পাওয়া যাবে? লেফটে থাকে? অপারেশন করলে পাওয়া যাবে তো? শিওর? মনোজিৎ, আমাদের ব্রেন অপারেশন করলে এই আপনারা মগজ দেখেছেন তো? গরু ছাগল ভেড়ার মানুষের বাদ দিয়ে দেখেছেন? হ্যাঁ, তো এই মগজ, আমাদেরও মগজ আছে, এই যে এটা হিউম্যান ব্রেন। হ্যাঁ একদম, হ্যাঁ হ্যাঁ। তো আমাদের এই যে হিউম্যান ব্রেন, এই আমাদের হিউম্যান ব্রেনের, মানে ও যেটা বললো যে আমাদের অনুজা, যে আমাদের এটা হচ্ছে হিউম্যান ব্রেন। এই হিউম্যান ব্রেনকে আমরা যদি ভাগ করি তাহলে একটা হয় লেফট পার্ট আর একটা হয় রাইট পার্ট। তো রাইট পার্টে আমাদের যত ক্রিয়েটিভ জিনিসপত্র হয়, ঠিক আছে, মানে যত আপনার ক্রিয়েটিভ জিনিসপত্র, আমরা যত সৃজনশীল জিনিসপত্র সব এখানে হয়, মানে কিভাবে অভিনব জিনিস তৈরি করা, ওই সব ব্যবসাগুলো এদিকে আমাদের রাইট পোর্শন চিন্তা ভাবনা করে। আর লেফট পোর্শন কি করে? এই যে আমাদের যত এই যে ল্যাঙ্গুয়েজের রিজনিং বা আমাদের যত স্কিল, এই সমস্ত বিষয়গুলো আমাদের একটু আলোচনা আমাদের করে, বা ল্যাঙ্গুয়েজে যে সমস্ত ডেভেলপমেন্ট, এই সমস্ত বিষয়গুলো আলোচনা করে। তাহলে এই যে এ বললো যে ল্যাডটা থাকে লেফট পার্টে, না, ল্যাড আমাদের, আমরা আপাত দৃষ্টিতে ভাবতে পারি, কিন্তু এটা অ্যাকচুয়ালি কোনো ডিভাইস না, এটা কোনো মেশিন না, কোনো যন্ত্রই না। এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বা একটা ধারণা। নম চমস্কি বলছেন যে আমাদের এই যে মস্তিষ্কের মধ্যে একটা মেশিন বা একটা কোনো যন্ত্র আছে তো অবশ্যই বটে, আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আছে, অবশ্যই সফটওয়্যার আছে। আপনার মোবাইলে যদি সফটওয়্যার যদি না থাকে তা আপনার মোবাইল কিন্তু চলবে না। বুঝতে পারলে? এই যে আমার এটা ডিভাইসটা, এটা হার্ডওয়্যার, এর মধ্যে কী দেওয়া হয়েছে? প্রাণ দেওয়া হয়েছে বা সফটওয়্যার দেওয়া হয়েছে। তাহলে সফটওয়্যার না হলে পরে কিন্তু ডিভাইসটা চলবে না। তো সেরকমই বলছে নম চমস্কি, বলছে যে আমাদের মস্তিষ্কের মধ্যে এমন একটা ডিভাইস বা একটা সফটওয়্যার আছে যেটা কি করে? আমাদের ভাষা শিখতে সাহায্য করে, বা আমাদের এই যে লার্নিং বা অ্যাকুইজিশনের যে প্রসেসটা, সেটাকে আমাদের কি করে? হেল্প করে। বোঝাল সেটা? তাহলে এটার ফুল ফর্ম অনেক সময় দিয়ে দেয় লার্নিং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এবং এই ধারণাটা কে দিয়েছিল? তাহলে মনে থাকবে আমাদের যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, এই ধারণাটা দিয়েছিলেন নম চমস্কি, এবং এর পুরো কথাটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। আপনারা ছোট্ট করে এটা লিখে রাখতে পারেন। চলুন, আচ্ছা, আর একটা বিষয় আমরা আলোচনা করব, নম চমস্কির ধারণা। এটা যখন হয়ে যাবে, এটা লিখে নিয়েছেন তো? আচ্ছা, নম চমস্কি আর একটা ধারণা দিয়েছিলেন, এটা ল্যাডের ধারণাটা হয়ে গেল। নম চমস্কি আর একটা ধারণা দিয়েছিলেন, সেটা হচ্ছে ইউজি। ইউজি কি বলুন তো? ভেরি গুড, ইউজি মানে হচ্ছে ইউনিভার্সাল গ্রামার। ওকে, নম চমস্কি আর একটা ধারণা দিয়েছিলেন, সেটা হচ্ছে ইউনিভার্সাল গ্রামার। এখন ইউনিভার্সাল গ্রামার জিনিসটা কি? নম চমস্কি বলছেন যে আমাদের এই ভাষা, আমাদের এই যে বিভিন্ন ভাষা আমরা শিখে যাই, আচ্ছা, এই যে ভাষা আমরা শিখে যাই, তাই তো? আমরা ভাষা এই যে শিখে যাই, তো এই ভাষা শিখতে গেলে আমাদের তাহলে অ্যাকুইজিশন তো অটোমেটিক্যালি চলে এলো। একজন ব্যক্তি একই সঙ্গে অনেক ভাষাও কিন্তু জানতে পারে। বোঝা গেল সেটা? একজন মানুষ হিন্দিতে, তার মাতৃভাষা বাংলা, সে হিন্দি শিখতে পারে, ইংরেজি শিখতে পারে, ফ্রান্স শিখতে পারে, চাইনিজ শিখতে পারে, চুংচাং ফংফাং, তাই তো?
সমস্ত ভাষা সে কিন্তু শিখতে পারে। তাহলে এই যে একটা ভাষা তার মধ্যে থাকা সত্ত্বেও অনেক কষ্ট হচ্ছে আপনাদের, আমি বুঝতে পারছি দীর্ঘক্ষণ ক্লাস করাটা ডিফিকাল্ট, ওর জন্য দুটো করেই ক্লাস রাখবো, চাপ নেই। হ্যাঁ আমি জানি এই যে আমি আমার দিক থেকে দিতে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনাদের নিতে অসুবিধা হবে, বুঝতে পারছেন তো, দীর্ঘক্ষণ। হ্যাঁ আর আপনারা যদি বলেন তাহলে আমি আসনের ব্যবস্থা করে দেবো। আসন মানে কি, হয় চেয়ার না হলে বেঞ্চের ব্যবস্থা করে দিতে পারি যদি আপনাদের কষ্ট হয় তো। আদারওয়াইজ যদি বলেন না আমরা এরকম আরামভাবে পা ছড়িয়ে হ্যাঁ নিজের মতো করে হ্যাঁ তাহলে পরে এটাই থাকবে, বুঝালাম সেটা। দেখুন না হলে যদি বলেন চেয়ার আমি কালকে ঢুকিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, চেয়ারে আরাম করে বসে আপনারা ক্লাস করবেন, ঠিক আছে। চলুন দেখুন, কষ্ট করেন, সারা জীবন কষ্ট করে এসেছেন, আর 2-3খানা মাস কষ্ট করেন, ভাববেন এটাই কষ্ট করবো আর জীবনে কষ্ট করব না, দিস ইজ দ্য লাস্ট কষ্টের টাইম আমার, ওকে। অনেক কষ্ট করেছি, এটাই আমার লাস্ট কষ্ট, আর কষ্ট করব না, যা হয় হবে, বুঝতে সেটা। তো এই 3-4টে মাস একটু কষ্ট করে পড়েন, আমরাও আমাদের দিক থেকে আপ্রাণ চেষ্টা করছি যাতে আপনাদেরকে ভালো কিছু করানো যায়। শুধুমাত্র পাস করলে চলবে না, একটু স্কোরটা যাতে আপনারা ভালো করেন। আগেই বলেছি যে 120+ যাতে স্কোর আপনারা করতে পারেন তার টার্গেট আমাদের থাকবে, বুঝলাম সেটা। তো সেটা আপনারা করুন। চলুন, সামনে আমাদের দুটো পরীক্ষায় রয়েছে, প্রাইমারি একই সঙ্গে নোটিফিকেশান হবে, প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি টেট দুটো নোটিফিকেশান খুব সম্ভবত একসাথেই হবে, এবং পরীক্ষা 2-1 দিন আগা পিছা হবে। যেমন করে এসএসসির পরীক্ষা আমাদের হলো 9, 10 আর 11-12 এক সপ্তাহের গ্যাপে, ঠিক অনুরূপভাবে প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট একই রকমভাবে কয়েকদিনের আগা পেছার গ্যাপে আমাদের হবে, বুঝলেন সেটা। আপনারা একই সঙ্গে দুটো জিনিস শিখছেন, আপনাদের এতে বোনাস পয়েন্ট বা উপকার আছে, বুঝলাম সেটা, প্লাস পয়েন্ট আপনারা থাকছেন। এখন আমরা আপারটাকে কিছুটা এগিয়ে নিই, তারপরে যারা প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোই করবেন তাদের একটা পোর্শন শুধুমাত্র আলাদা হবে, সেটা হচ্ছে ম্যাথামেটিক্স আর ইএনভিএসের কিছু অংশ এখানে হয়ে যাচ্ছে, ওখানে একটু ইএনভিএস আলাদা আর পেডাগোগিটা আলাদা হয়, তো ওটার জন্য আলাদা ক্লাস দিব, যারা প্রাইমারি তাই করবেন। এখন আপাতত এটা আপনারা এগিয়ে রাখুন। আরেকটা বলে রাখি, যারা গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দিবেন তাদের এই যে জিকে পার্টটা সেটা কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে, ইংলিশ পার্টও আপনাকে কিছুটা হেল্প করবে। সুতরাং পড়াশোনা করা মানেই আপনার উপকার, বুঝলাম সেটা, ওর জন্য হলিস্টিক ওয়েতে আপনারা এগিয়ে যান। চলুন, তো নম চমস্কি যেটা বলছেন যে আমাদের আমাদের মানে ভাষা যখন শিখি তখন মানে কিছু জিনিস কমন থাকে, সেই কারণে আমরা ভাষাটা শিখতে পারি। কীরকম বিষয়টা একটা আমি আপনাদেরকে উদাহরণ দিই। সাপোজ ধরেন যে কোনো ভাষায় আপনি শিখতে যান না কেন, এই যে সাবজেক্ট, এই যে ভার্ব আর এই যে অবজেক্ট, এই জিনিসটা থাকবে, বা সাবজেক্ট ভার্ব দুটো জিনিস আমার থাকবেই যাই শিখতে যান কেন। একটা প্রকৃষ্ট উদাহরণ দিই, আমরা যেমন বাংলাতে যখন আমরা লিখি তখন আগে আমরা কি বসাই, কর্তা, তারপরে কি বসাই, কর্ম, তারপরে বসাই আমরা কি, ক্রিয়া, তাই তো নাকি? তারপরে কি বসাই আমরা, ক্রিয়া বসাই, তারপরে আমরা বসাই ক্রিয়া। যেমন আমি বলি আমি ভাত খাই, তাহলে আমি ভাত আর একটা হচ্ছে খাই, তাহলে আমিটা কর্তা, ভাতটা হচ্ছে কর্ম, আর ক্রিয়াটা হচ্ছে খাই, বুঝলাম সেটা। কিন্তু ইংরেজিতে দেখেন এক্ষেত্রে আইটা বসবে প্রথমে, তারপরে ইড বসবে, খাইটা বসবে, তারপরে রাইস ভাতটা পরে বসবে। তার মানে আগে সাবজেক্ট ভার্ব তারপর অবজেক্ট, কিন্তু জিনিসগুলো মোটামুটি টু সাম এক্সটেন্ট কিন্তু একই দেখেন, কিছু কিছু তো মিল আছে। তো নম চমস্কি বলছে এই কারণে আমরা ভাষা শিখতে পারি, বিভিন্ন ভাষা একই সঙ্গে অনেক ভাষাও মানে আমাদের শেখার একটা ক্ষমতা আছে। কি কারণে? কারণ আমাদের কোনো না কোনোভাবে একটা অদৃশ্যভাবে একটা ইউনিভার্সাল বা একটা কমন একটা গ্রামার বা একটা ইউনিভার্সাল একটা গ্রামার রয়েছেই, বুঝলাম সেটা। এই জিনিসটা বলার চেষ্টা করেছেন নম চমস্কি। তাহলে দুটো জিনিস আপনার মনে রাখবেন, এর বিষয়গুলো সম্বন্ধে আপনাদের প্রশ্ন আসবে না, কনসেপ্ট বলবে যে ইউনিভার্সাল গ্রামারের ধারণা কে দিয়েছেন, হয়তো বা বলে দিতে পারে, ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো সে এই ধারণাটা কে দিয়েছে, নম চমস্কি দিয়েছেন। আমরা যদি বলি যে ল্যাডের ধারণা কে দিয়েছেন, সেটা হচ্ছে নম চমস্কি দিয়েছেন, বুঝলাম সেটা। ব্যাস এইটুকু আমাদের জানলেই মোটামুটি এই কনসেপ্টটা আমাদের হয়ে গেল। চলুন, আচ্ছা ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম দুটো জিনিস। একটা বললাম যে আমাদের সংবিধান স্বীকৃত ভাষা হচ্ছে কটা, 22টা। সংবিধান স্বীকৃত ভাষা কটা, 22টা, ঠিক আছে। আর ওলা অ্যাক্ট 1963, এই দুটো জিনিস আমাদের মনে রাখবেন। ভেরি গুড। চলুন, আর একটা কথা আছে যে এই যে ইংলিশ ভাষাটা এটা কোন ভাষা গোষ্ঠীর। আমরা জানি যে আমাদের 4টে ভাষা গোষ্ঠী, কটা ভাষা গোষ্ঠী, 4টে আছে। তো 4টে ভাষা গোষ্ঠীর মধ্যে একটা ভাষা গোষ্ঠী হচ্ছে ইন্দো ইউরোপিয়ান ভাষা গোষ্ঠী, এবং এই ইন্দো ইউরোপিয়ান ভাষা গোষ্ঠী থেকে আমাদের এই ইংরেজি ভাষার উৎপত্তি হয়েছে, বোঝা গেল সেটা। ইন্দো ইউরোপিয়ান ভাষা গোষ্ঠী থেকে আমাদের ইংরেজি ভাষার উৎপত্তি হয়েছে, বোঝা গেল সেটা। বিস্তারিত জানার দরকার নাই,
কারণ যেটুকু দরকার সেটুকু জানেন, বললে পরে এটা নিয়ে আমি একটা পুরো ক্লাস নিব ভাষা গোষ্ঠী নিয়ে, কিন্তু সেটা নিয়ে আপনাদের কোনো রেজাল্ট আসবে না, কাজে আসবে না। চলুন, এখানে কয়েকটা কনসেপ্ট আছে, এটা অনলাইনার হিসেবে পরীক্ষাতে আপনাদের আছে। একটা হচ্ছে বাইলিঙ্গুয়াল ভার্সেস পলিগ্লট। বিষয়টা কি? বাই কথার অর্থ কি বলেন তো? দুই। বাই কথার অর্থ কি? দুই। বুঝলাম সেটা? তাহলে আর ল্যাঙ্গুয়েজ মানে কি? ভাষা। আর লিঙ্গুয়াল মানে যে কথা বলতে পারে। তাহলে বাইলিঙ্গুয়াল মানে হচ্ছে যে দুটো ভাষাতে কথা বলতে পারে। আমরা সবাই বাইলিঙ্গুয়াল, টু সাম এক্সটেন্ট বাইলিঙ্গুয়াল। আমরা বাংলা ভাষাতেও কথা বলতে পারি, আর তার সঙ্গে ইংরেজি বা হিন্দি ভাষাতে কেউ না একটা কথা তো আমরা বলতে পারি। সুতরাং বাইলিঙ্গুয়াল কথা হচ্ছে যে দুটো ভাষাতে কথা বলতে পারে, দ্যাট ইজ বাইলিঙ্গুয়াল। আর পলিগ্লট কি? পলিগ্লট হচ্ছে দুইয়ের বেশি, অনেক কটা 5-6টা ভাষাতে যে কথা বলতে পারে তাকে আমরা বলবো পলিগ্লট। পলি কথার অর্থ কি? অনেক। পলি কথার অর্থ হচ্ছে অনেক বা মেনি। আর গ্লট মানে হচ্ছে ভাষা, যেটা দেখা এই যে এই জায়গা থেকে যেটা উৎপত্তি হয়, গ্লটিস থেকে। আচ্ছা বলেন তো, আমাদের ভাষার উৎপত্তি কোথা থেকে? আমাদের ভাষা কোথা থেকে আসে? বাগযন্ত্র। কোথা থেকে আসে? এই নিঃশ্বাস থেকে। সমস্ত ভাষার শব্দের উৎপত্তি কি কোথায় বলেন? সেটা হচ্ছে কোথায়? সমস্ত ভাষার বা সমস্ত আওয়াজের উৎপত্তি হচ্ছে আমাদের এই, বুঝতে পারছো সেটা? এই যে নিঃশ্বাস যে এই মেশিনটা থেকে বেরিয়ে আসে। কিরকম? আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি এটাকে বলা হয় ইনহেল। কি হলো, কিছু বলছেন? হ্যাঁ, যখন আমরা ছাড়ছি সেটাকে আমরা বলি এক্সহেল। নিঃশ্বাস নিচ্ছি তখন ইনহেল, যখন ছাড়ছি তখন এক্সহেল। আমাদের ব্রেনে ধরো ভাষা শিখেছি, যখন এই দেখবা বাচ্চাদেরকে, যখন তোমরা ছোট বাচ্চারা থাকবে আপনাদের সামনে একটা লক্ষ্য করবেন, আপনি কথায় বলছেন বাবা, বলো তো বাবা, ও ও তাকায় যে মালটা কি বলছে, ঠিক আছে, বলছে বাবা, এরকম ও করার চেষ্টা করে, বুঝতে পেরেছো? দিয়ে আস্তে আস্তে এই করতে করতে বাড়ায় বা বা শব্দটা বের হয়। কারণ ও যে ওই মগজে ও কিন্তু ম্যাপিং করেছে। আপনারা জেরক্স মেশিন দেখেছেন তো? বলে স্যার কি কথা বলেন, প্রতিদিন কাজ চলছে, ওই করতে করতে তো ফকির হয়ে গেলাম, সেই শুরু করেছি আজ থেকে, তাই না? মানে এই জেরক্স আসার পরে তো আমরা কুড়ো হয়ে গেছি স্যার। আগে আগে আমরা আমাদের জেরক্স কবে থেকে ঠিকঠাকভাবে প্রচলিত হয়েছে? আমরা 2000 ওই 9-10 থেকে মনে হয় বহুল পরিমাণে আর আগে ছিল, কিন্তু এই যে জেরক্স করানো আগে পয়সা বেশি লাগতো তো, তারপরে রেট কমলো, তারপরে বেশি এটা প্রচলন হলো। তো জেরক্স মেশিনে বা কম্পিউটারে যখন প্রিন্ট দেওয়া হয় তখন কি করে, ওই সফটওয়্যারের মাধ্যমে ওর যে রেজা থাকে, ওর যে প্লেট থাকে, তার উপরে সফটওয়্যারটা চলে যায় যে তোর কিন্তু একটা জেরক্স করতে হবে বেটা, বুঝতে তো, বা তোকে একটা প্রিন্ট মারতে হবে। ওই সফটওয়্যারটা সেই মতো চাপ দেয় আর সেই লেখাটা ওই প্লেটের উপরে ওঠে। ঠিক অন্যরকমভাবে আমাদের এই যে ব্রেন আছে এখানে ম্যাপিং হয়ে যায়। তখন কি করা হয়, ও বলতে হবে তোকে বাবা বলতে হবে। কি বলতে হবে? এই যে মুখে থোবড়া মার খাই যে দেখতে পাচ্ছিস, সেটা তোর বাবা, বাবা বলতে হবে। তোর পছন্দ হচ্ছে না তাও তোকে বাবা বলতে হবে, বুঝলাম সেটা? তো ধরো ও যে বাবা উচ্চারণ করবে, তার জন্য এই যে নিঃশ্বাস নিচ্ছে না, বা বা করছে না, এই যে শব্দ নিঃশ্বাসটা যখন বেরোচ্ছে, তখন এই যে মেশিনটা আছে না, এই মেশিনটা বা আমাদের এই যে আমাদের ভেতরে এই যে জিহ্বা বা এই সবগুলো আছে, সেই শব্দকে বা ওই তোমার যে নিঃশ্বাসটা বের হচ্ছে, সেই নিঃশ্বাসটাকে সে কি করছে, বাধা দান করছে, বিভিন্ন অ্যাঙ্গেলে দিয়ে সেই শব্দটাকে উচ্চারণ করছে, বুঝলাম সেটা? তাহলে আমাদের ভাষার বা আওয়াজের উৎস কোথায়? নিঃশ্বাস। ওর জন্য বলে নিঃশ্বাসই হচ্ছে বিশ্বাস, নিঃশ্বাস নেই তো কিছু নেই, বুঝলাম সেটা? যেমন যেমন সমস্ত শক্তির উৎস কি? সূর্য, তেমন আমাদের শরীরের সমস্ত কিছুর উৎস হচ্ছে কি? নিঃশ্বাস। নিঃশ্বাসে তো আপনি আছেন। চলুন, তাহলে পলিগ্লট বোঝা গেল। বাইলিঙ্গুয়াল বললাম যে দুটো ভাষাতে কথা বলে, পলিগ্লট মানে হচ্ছে যে অনেকগুলো ভাষাতে কথা বলতে পারে। ভেরি গুড। এবার হচ্ছে এটা আমাদের দরকার নেই, এটা আসবে না। মাল্টিলিঙ্গুয়ালিজম বিষয়টা কি দেখুন, এটা আজকে আলোচনা করবো। পার্টস অফ ল্যাঙ্গুয়েজ আমাদের পরের দিন আলোচনা হবে, ঠিক আছে? এটা একটা দীর্ঘায়িত বিষয়, পার্ট অফ ল্যাঙ্গুয়েজ। এটা আমরা বললাম 3টে ক্লাস শেষ হবে, আজকে 2টো ক্লাস, এর পরের দিন করবো, তাহলে আমাদের শেষ হয়ে যাবে। তারপরে এমসিকিউ। মাল্টিলিঙ্গুয়ালিজম কি জিনিসটা কি? মাল্টিলিঙ্গুয়ালিজম হচ্ছে যে বিভিন্ন ভাষাতে কি করতে পারে, ব্যবহার করতে পারে। কীরকম বিষয়টা? এখন মাল্টিল্যাঙ্গুয়ালিজমকে আমরা লিমিটেশন না ধরে কি করতে পারি, সোর্স হিসাবে ধরতে পারি। কীরকম বিষয়টা? মানে যেখানে মাল্টি ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয়, অ্যাকচুয়ালি কীরকম, আমাদের ভারতবর্ষে বিভিন্ন ভাষা কিন্তু ব্যবহার হয়, তো আচ্ছা, এখন এই ভাষাটাকে আমরা কি করতে পারি না, এই ভাষাটাকে বা এই যে কনসেপ্টগুলোকে আমরা কিন্তু একটা সোর্স হিসাবে ব্যবহার করতে পারি। কীরকম? একটা আপনাদেরকে উদাহরণ দিই।
এটা এটা কগনিটিভ ডেভেলপমেন্টে সাহায্য করে একটা ছেলের বা একটা শিশুর। এই মাল্টি ল্যাঙ্গুয়েজ থিংস মোর অ্যানালিটিক্যাল দ্যান মোনোলজিক্যাল, মানে একরকমভাবে চিন্তাভাবনা না করে বিভিন্নভাবে চিন্তাভাবনা করে। বিষয়টা কীরকম ভালো বোঝায়। আমি ধরলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, নেতাজি সুভাষচন্দ্র বোস, ঠিক আছে। এটা এটা কোন বিষয়ের অ্যাকচুয়ালি কন্টেন্ট, কোন সাবজেক্টের? হিস্ট্রি, তাই তো। তাহলে এবার আপনি হিস্ট্রিকে ধরেন পড়াতে যাচ্ছেন। এবার হিস্ট্রি পড়াতে গিয়ে কাকে পড়াচ্ছেন? হিস্ট্রি কি পড়াচ্ছেন? নেতাজি পড়াচ্ছেন। এখন এই নেতাজি সুভাষচন্দ্রের হিস্ট্রির বই বিভিন্ন ভাষাতে হতে পারে, বাংলা ভাষাতে হতে পারে, ইংরেজি ভাষাতে হতে পারে, বোঝা গেল সেটা, বা রিজনাল ল্যাঙ্গুয়েজে হতে পারে। এখন আপনি যখন আপনার একটা ক্লাসরুমে ধরেন, একটা ক্লাসরুমে আপনার, এটা একটা ক্লাসরুম, এই ক্লাসরুমের মধ্যে ধরলেন 2 ধরনের বা 3 ধরনের ছাত্রছাত্রী আছে। একটা হচ্ছে বাংলার, একটা ইংরেজির, আর একটা হিন্দির ভাষাভাষীর ছাত্রছাত্রী আছে। কিন্তু আপনার মোড অফ টিচিং হচ্ছে কি? এই 3 জনকে পড়াতে গেলে আপনার মোড অফ টিচিং কি হবে? কমন ল্যাঙ্গুয়েজ হবে, দ্যাট ইজ ইংলিশ হবে। যখন বিভিন্ন ভাষাভাষীর স্টুডেন্ট থাকবে তখন সেটাকে পড়াতে গেলে কি হবে? আপনার কমন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। আর আমাদের এই যে মাল্টিলিঙ্গুয়াল আমাদের এই দেশে আমাদের যেটা ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে ইংলিশ। হ্যাঁ, এই বিষয়ে একটা কনসেপ্ট চলে এলো এখানে, একটা প্রশ্ন আপনি বলে দিই, এটা পরে আলোচনা করতাম যদিও, তো বিষয়টা মনে রাখেন। করে বাবা আরে, যদি কখনো পরীক্ষাতে আসে এরকম যে ইংলিশ ইজ দিয়ে এরকম অপশান দিল, দিয়ে বলল গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, বি বলল সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সি বলল ফরেন ল্যাঙ্গুয়েজ, আর তারপরে ডি বলল আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, অপশান করতে গিয়ে আপনারা বাধাপ্রাপ্ত হবেন তো। কারণ কি? কারণ ইংলিশকে আমরা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ হিসাবেও জানি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবেও জানি, আবার একে আমরা ফরেন ল্যাঙ্গুয়েজ হিসাবে জানি। নেটিভ তো আমার হবে না, কারণ এটা আমাদের মাতৃভাষা নয়। তাহলে এই 3টে আমাদের দেখেন আমাদের মধ্যে কি করবে? একটা কনফিউশন ক্রিয়েট করবে। তো এক্ষেত্রে আপনাদেরকে 2টো জিনিস আমি বলে রাখবো। কীরকম? যদি প্রশ্নতে দেখেন যে শুধুমাত্র ইংলিশ ইজ কথাটা আছে, তাহলে পরে আনসার করবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। যদি গ্লোবাল ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং ফরেন ল্যাঙ্গুয়েজ 3টে কথা যদি থাকে, বোঝা গেল সেটা। যদি ফরেন ল্যাঙ্গুয়েজ নেই, গ্লোবাল ল্যাঙ্গুয়েজ আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আছে, তবু আনসার করবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। অপশানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নেই, অন্য কিছু আছে, তাহলে আনসার কি করবেন? গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। এবার আপনাকে বলি, এখানে আপনাকে অপশান দিয়ে দিল এরকম মাল্টি লিঙ্গুয়াল country like India, in multilingual country like India, English is, তখন সেক্ষেত্রে কিন্তু যদি আপনার অপশান থাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আর আপনার ফরেন ল্যাঙ্গুয়েজ, তখন সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে না, সেক্ষেত্রে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ হবে। কি বললাম? আরেকবার বিস্তারিতভাবে বলি। যদি এই কথাটা থাকে ইন মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি, মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি মানে কি? অনেক ভাষাতে যে দেশে কথা বলে সেই দেশে ইংরেজিটা কি? হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে ইংরেজিটা হচ্ছে, বলুন, ওটা শুধুমাত্র ছিল ইংরেজিটা কি? ইংরেজিটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আপনি যে দেশে আমাদের দেশে ইংলিশটা কি? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। কিন্তু যদি আমরা বলি যে মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি, যে দেশে বিভিন্ন ভাষাতে কথা বলে, সেই দেশে ইংলিশটা কি হিসাবে কাজ করে? সেক্ষেত্রে সেখানে গ্লোবাল। কারণ ইংলিশটা অ্যাকচুয়ালি গ্লোবাল কীরকম? কারণ ইংলিশটা যেখানেই ব্যবহার হয় যেখানে বিভিন্ন ভাষাভাষীর মানুষ থাকে, আমাদের ভারতবর্ষে সেটাই। ক্লিয়ার? তো এই দুটো জায়গা কিন্তু আপনারা একটু মনে রাখবেন, মনে থাকবে আমাদের। হ্যাঁ, মাল্টিলিঙ্গুয়াল কথাটা থাকলে পরে গ্লোবাল হবে, আদারওয়াইজ সেকেন্ড করবেন। ঠিক আছে, চলুন। হ্যাঁ, লিখে রাখুন, মাল্টিলিঙ্গুয়াল থাকলে পরে গ্লোবাল, আদারওয়াইজ সব ক্ষেত্রে আপনারা করবেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। চলুন।
হয়েছে বাবু? বুঝতে পারছো? খিদে পেয়েছে? আচ্ছা ঠিক আছে, কষ্ট করো, কষ্ট ছাড়া কিচ্ছু করার নাই। হ্যাঁ, কষ্ট করতেই হবে। আর না হলে বাড়িতেও যে যারা অনলাইনে করবে তাদের মতো ঘুমিয়ে ঘুমিয়ে করবা, ঘুমিয়েই থাকবে ওরা, আর জাগবে না। বুঝা গেল সেটা? চলো, এটুকু বুঝতে পেরেছেন তো? আপনি বুঝতে পারছেন তো? আচ্ছা চলুন দেখুন, এখান থেকে বেরিয়ে গেলাম। আচ্ছা, এবার এইটাই আমরা বলে দিলাম যে মাল্টিলিঙ্গুয়ালিজমের কনসেপ্ট আমাদের হয়ে গেল। দেখুন এগুলো এই যে আমরা শিখলাম যেটুকু, সেটা থেকে আমরা আনসার কিন্তু করতে পারবো। জাস্ট একটা দেখি, এই যে এই এর আগের দিন 3 পর্যন্ত করেছিলাম, তাই তো? নাম্বার 4টা করি। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ক্যান বি অটোমেটিক্যালি অ্যাটেন্ড। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ক্যান বি অটোমেটিক্যালি অ্যাটেন্ড, মানে এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন মানে এই যে মাতৃভাষা শেখাটা, সেটা অটোমেটিক্যালি আমাদের মধ্যে আসবে, তাই তো? আচ্ছা, দিস স্টেটমেন্ট, এই কথাটা, ইজ ফলোড বাই, এই কথাটা কারা কারা মানে? তো এখানে আমাদের যেহেতু অন্য কিছু নেই, তার জন্য দুটো শব্দ বলছি, কগনিটিভিস্ট অ্যান্ড বিহেভিয়ারিস্ট। আচরণের মধ্যে দিয়ে শিখবে, ওই যে প্রকৃতির মধ্যে দিয়ে শিখবে, তাহলে দুটোই আমরা পাচ্ছি। একটা হচ্ছে কগনিটিভিস্ট, আর হ্যাঁ বোথ, এ অ্যান্ড বি, মানে অপশান আপনার সি হয়ে যাবে আনসার। ক্লিয়ার? আচ্ছা, 5 নম্বরে কি বলছে দেখুন, অ্যাজ পার নম চমস্কি থিওরি, একটু আগে আমরা বললাম যে নম চমস্কি থিওরি, কি থিওরি? দ্য রোল অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, ওই যে ল্যাড, মনে পড়ছে? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস ইজ টু, মানে নম চমস্কির এই যে ল্যাঙ্গুয়েজ ডিভাইস বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, এর ভূমিকা কি? এর ভূমিকা হচ্ছে কি? জেনারেট ল্যাঙ্গুয়েজ রুলস। কারণ একটু আগে বললাম যে আমাদের মধ্যে একটা মেশিন আছে, সে কি করে, যে রুলস, ওই যে আপনি শিখেছেন সাবজেক্ট শিখেছেন, কি ভার্ব কি শিখেছেন, অবজেক্ট কি শিখেছেন, এবং আপনারা শিখেছেন যে ইংরেজি ল্যাঙ্গুয়েজে সাবজেক্ট ভার্ব অবজেক্ট করতে হয়। এবার আপনি ধরলেন, বললেন আপনাকে শিখেছে আমি ভাত খাই, দিয়ে আপনাকে বলতে বললো যে আমি ফুটবল খেলি, তো আপনি তৈরি করতে পারবেন ওই যে 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 ডিভাইসটা, ওটা খাটিয়ে আপনি তৈরি করতে পারবেন যে আই মানে আমি, খেলা মানে প্লে, আর ফুটবল মানে হচ্ছে ফুটবল। তাহলে এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা কিন্তু সেটা ব্যবহার করে মানে নিজেদের মতো করে অটো জেনারেট করে নিতে পারি। কিসের থ্রু? ল্যাডের থ্রু, বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এই যে আমাদের লেফট দিকে যে আছে, সেখানে হয়তো বা কোনো একটা জায়গাতে সফটওয়্যারটা আছে, কিন্তু এটা প্রকৃত অর্থে এই মেশিনটা কিন্তু ভেতরে নেই, কিন্তু আছে, না থেকেও আছে সফটওয়্যার। কেন আমরা মোবাইলে সফটওয়্যার দেখতে পাই না? পাই কি? পাই না, সেরকম। বাদ বাকিগুলো আমরা পরের দিন আলোচনা করব। ওকে, এসবগুলো সবই আলোচনা করবো আমাদের। সবগুলো আমাদের আলোচনা পরের দিন হবে, ঠিক আছে? ওই বাদ বাকি অংশটা যেটা থাকলো আমাদের পার্টস অফ ল্যাঙ্গুয়েজ, ওটা আমাদের পরের দিন শেষ হবে, মানে কি সানডে, দিয়ে আমাদের তার সঙ্গে কি হবে, এই পোর্শনটা শেষ হবে। এইটুকু আমাদের কিসের ক্লাস শেষ হলো? লার্নিং অ্যাকুইজিশনের সেকেন্ড ক্লাস, মানে পেডার ক্লাস শেষ হলো। এবার আমরা দুটো কি করব, ফিগার অফ স্পিচ করব, ঠিক আছে? চলুন, মানে আগের দিনই বলেছি যে যারা যারা, আমি সতর্ক করে দিয়েছি, কি সতর্ক করে দিয়েছি আজাহার, কি সতর্ক করে দিয়েছি? হ্যাঁ, যারা যারা বাড়ি যাওয়ার জন্য বলবেন তারা কিন্তু পড়তে আসবে না, কিন্তু পরে ফেল করবে তো তারা, আর ফেল না করে তাহলে এমন নাম্বার পাবে কিছু কোনো দিকে হবে না, ও মরতেও পারবে না, বাঁচতেও পারবে না। তোমাদের বলে রাখি, এবছর যারা 9, 10, 11, 12 তো ফ্রেশারদের চাকরি পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, দু একটা পাবে। কয়েকটা সাবজেক্ট আমি বলে রাখি, এডুকেশন দু একটা পাবে ফ্রেশার্স, পলিটিক্যাল সায়েন্সে দু একটা ফ্রেশার পাবে, আর দর্শন, ফিলোসফিতে দু একটা পাবে। আর ওগুলা খুব একটা হবে না, বাদ বাকি সাবজেক্টগুলোতে ফ্রেশার্স পাওয়ার চাপ আছে ভাই। বুঝলাম সেটা কেন চাপ আছে, বাদবাকি বুঝে নাও। এবং 9, 10 যাদের মানে কে যে ডাকিতে হবে আর কে যে ডাকিতে হবে না, এই যে তোমরা দেখছো তো, শুধুমাত্র রেজাল্টটা হতে দাও, তোমাদের দুখানা ব্যাচ করতে হবে, আমি কনফার্ম বলে দিলাম, ঠিক আছে? তোমাদেরকে এই ঘরে আমি জায়গা হয়তো বা দিতে পারবো না, কারণ কি বুঝতে পারছো তো, দেখি রেজাল্টটা হোক, বুঝতে পারছো? দেখি, আমাকে প্রচুর জন ফোন করছে, হ্যাঁ, যে স্যার কি করব, স্যার কি করব। এবার আমি ওদেরকে বলছি না তুমি আসো, বলে স্যার পড়া দেবে তার জন্য বলছে, বুঝতে পারছো? কিন্তু আমি তো জোর দিয়ে বলতে পারছি না, আমি বলছি হ্যাঁ অবশ্যই দেখো তুমি কি করবা, ওটা বুঝতে পারতো তো? তো এটা হচ্ছে তোমার বিষয়, তো তাদের বিষয়টা তারা ভাববে, হ্যাঁ তোমাদের বিষয়টা তোমরা ভেবে যাও, যেন দুকুলে না হারাও। ক্লিয়ার?
বলছি ইন্টারভিউর জন্য স্যার প্রস্তুতি তাহলে নিব নাকি? আমাদেরকে কি করে বোঝাবো ইন্টারভিউ বলে কোনো প্রস্তুতি হয় না? হ্যাঁ, ইন্টারভিউয়ের একটা জিনিস যে যারা একবারেই দুর্বল, কারণ কালকে মক ইন্টারভিউ প্রাইমারি নিচ্ছিলাম, হ্যাঁ, মানে এক একজনের ডেমো দেখে কালকে আমি 2 বোতল বিষ রাত্রে খাবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু বললাম না থাক ঠিক আছে পরে ওদেরকে শেখাবো, ওরা পাস করবে। মানে এত সুন্দর ওরা ডেমো দিচ্ছিল, বুঝতে তো? হ্যাঁ চলো, কি যেন ফিগার অফ স্পিচ, ওকে। ইন্টারভিউর জন্য কোনো কিছুই করতে হয় না, ঠিক আছে, কয়েকটা জায়গা আছে সেটুকু করলে মোটামুটি হয়ে যায়। ইন্টারভিউ জিনিস আলাদা, তুমি 1000 পড়ে গেলেও তোমার খারাপ ইন্টারভিউ হবে, হ্যাঁ, আর তোমার ভালো পড়ে গেলেও তোমার রেজাল্ট ইন্টারভিউ খারাপ হতেও পারে। কই রে বাবু ফিগার, আচ্ছা, হোয়ার ইজ পিপিটি? আচ্ছা, চকজি মরণ, আচ্ছা এর আগের দিনটা ওটা কোন জায়গা থেকে বের করেছিলাম গো? হ্যাঁ এই তো, এই তো, হ্যাঁ পাইছি। কতদিন আমাদের শেষ হয়েছে সিমিলি অ্যান্ড মেটাফোর, তাই তো? হেডিং দেন সব থেকে গুরুত্বপূর্ণ পার্সোনিফিকেশন, চলুন হেডিং দেন পার্সোনিফিকেশন।